Short, বাংলাদেশে হচ্ছে আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু কমই কথা বলি, যে মানি ম্যানেজমেন্ট কি, তারপরে কিভাবে আমার যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেভিংস থাকে ওটাকে ডাইভার্সিফাই করা উচিত, বা ওটার ভ্যালুকে কিভাবে বাড়ানো উচিত। আমি আজকেই দেখতেছিলাম যে একজন একটা ফেসবুক স্ট্যাটাস দিল যে সে 20,000 টাকা নাকি 1996-এ একটা ব্যাংকে রেখে দিছিল। তো ব্যাংক তাকে এই বছরে 1,75,000 টাকা দিতে চাচ্ছিল, যে তার ওই 1996-এর 20,000 টাকা বেড়ে আজকে 1,75,000 টাকা হয়েছে। তো সে একটু রিলিজিয়াস মাইন্ডেড মানুষ, সে মনে করছে যে আমি তো ব্যাংক থেকে ইন্টারেস্ট নিতে পারি না। তো তার লজিক ছিল যে আমি চেক করি 1996-এ গোল্ডের দাম কি ছিল, মানে আমি 20,000 টাকায় কতটুকু গোল্ড কিনতে পারতাম। তো সেইটুকু গোল্ডের আজকের দাম কত, সেই অনুযায়ী আমি টাকাটা রাখবো, আর যা টাকা এক্সট্রা থাকবে ওখান থেকে তা আমি হচ্ছে অন্যদেরকে দান করে দেবো, গরিব মানুষদেরকে। সো ওইটা যখন সে করতে গেল তখন দেখলো যে 20,000 টাকা গোল্ড 1996-এ সে যা কিনতো তা আজকের ডেতে 3.5 লাখ টাকা পড়ে, ওয়ারেজ ব্যাংক তাকে মাত্র 1,75,000 টাকার মতো দিতে চাচ্ছিল। সো দ্যাট কাইন্ড অফ শোজ আস যে আমাদের টাকা, ওয়েন উই কিপ ইট ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, রিগার্ডলেস অফ এটা আমরা ফিক্সড ডিপোজিটে রাখছি না যেখানেই রাখতেছি, আমাদের বাংলাদেশের কনটেক্সটে যে রেটে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আমরা যেটাকে বলি, সেটা যেই হারে বাড়ে সেই হারে ব্যাংকের ইন্টারেস্ট বা রিটার্ন কভার করতে পারে না। সো এটার মধ্যে হোয়াট ক্যান বি ডান, রাইট? এটা নিয়ে আমরা কি করতে পারি, হোয়াট আর দি অপশনস দ্যাট উই হ্যাভ, যেটা থ্রুতে আমরা আমাদের টাকা বা আমাদের সেভিংস এর ভ্যালুটাকে আর একটু বেটার ইউটিলাইজ করতে পারি, বা সেভিংস এর থ্রুতে আমরা ওই টাকাটাকে অ্যাটলিস্ট যদি ইনফ্লেশন বিটও না করতে পারি, অ্যাটলিস্ট আমাদের টাকার ভ্যালুটা সেম রাখতে পারি। সো লেটস গো থ্রু দোজ অপশনস। ফার্স্টেই সবাই আমাদের মধ্যে অনেকেই চিনবে এটাকে, হচ্ছে সঞ্চয়পত্র। যে গভর্নমেন্ট আমাদের যে সেভিংস স্কিমটা অ্যালাউ করে বাংলাদেশে, সেটা ভেরি ওয়েল পপুলার। অনেকেই আমাদের মধ্যে থেকে হয়তো অলরেডি জাতীয় সঞ্চয়পত্রতে ইনভেস্ট করছে। সো এইটার অ্যাডভান্টেজেস গুলা হচ্ছে, এটা গভর্নমেন্ট যেহেতু এটাকে ব্যাক করে, সো এটা একটা গ্যারান্টিড রিটার্ন থাকে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু ট্যাক্স বেনিফিটসও পাওয়া যায়। সো ইফ ইউ আর ইনভেস্টিং ইন সঞ্চয়পত্র, তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ তোমার ইয়ারলি ইনকামকে ট্যাক্স এক্সেম্পট করায় ফেলতে পারো। বাট এটার সাথে কিছু ডাউন সাইডও থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে, সঞ্চয়পত্রতে এক একজন 50 লাখ টাকার বেশি ইনভেস্ট করতে পারে না। সো দের ইজ আ লিমিট, যে আমি এর বেশি সঞ্চয়পত্রতে ইউজ করতে পারবো না, বা এর বেশি সঞ্চয়পত্রতে ইনভেস্ট করতে পারবো। সেকেন্ড হচ্ছে, সঞ্চয়পত্র ইজ কাইন্ড অফ লাইক আ ফিক্সড ডিপোজিট। এখানে চাইলে পরেই আমি এটা ভাঙায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে, যেরকম আমি চাইলে পরে আজকে টাকা উইথড্র করে ইউজ করতে পারতেছি, সেরকম সঞ্চয়পত্র থেকে ইজিলি ভেঙে ইউজ করা যাবে না। আর লাস্ট হচ্ছে যে এটাকে একটা মনিটারি ইনভেস্টমেন্ট অপশন বলা হয়। তার মানে হচ্ছে, কালকে যদি এরকম হয় যে ডলারের দাম হঠাৎ করে দেখলো যে 200 টাকা হয়ে গেছে পার ডলার, তাহলে পরে কিন্তু আমাদের দেশে যেসব ইম্পোর্ট গুডস, যেরকম আমরা গাড়ির কথা বলি বা অকটেন মানে তেল, এগুলো বলি, এগুলার দাম যেরকম একদিনেই প্রায় ডাবল হয়ে যাবে, কিন্তু আমার সঞ্চয়পত্র থেকে থাকা রিটার্ন কিন্তু সেম থাকবে। গভর্নমেন্ট যদি আমাকে বলে আমি সঞ্চয়পত্রতে তোমাকে 12% রিটার্ন দিব, তাহলে আমার 100 টাকা সঞ্চয়পত্রতে থাকলে আমি 1 বছর পরে 112 টাকাই পাবো। ওয়ারেজ 100 টাকার তখন যে ভ্যালুটা ছিল, হয়তো 100 টাকা দিয়ে যদি আমি ডলার কিনতে পারতাম, আমি তখন 200 টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে। তো ওই অ্যাডভান্টেজটা যেটা থাকতো, যে আমি যদি গোল্ড কিনতাম বা অন্য এরকম কোনো রিয়েল অ্যাসেট কিনতাম, তাহলে যে ওটার দাম যেরকম বাড়তো ডলার দাম বাড়ার সাথে, এই মনিটারি অ্যাসেটস গুলা বা সঞ্চয়পত্র সেই রেটে কিন্তু বাড়ে না, ওটা একটা ফিক্সড রিটার্ন। তো সঞ্চয়পত্র ইজ ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ মিউচুয়াল ফান্ডস। তো এটাও হচ্ছে অনেকে জানে। মিউচুয়াল ফান্ডস কি জিনিস, এটা হচ্ছে অনেক অর্গানাইজেশনস থাকে। ফর এক্সাম্পল আইডিএলসি ফাইন্যান্স আছে, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট আছে। তো ওরা মিউচুয়াল ফান্ডস অফার করে। এটা হলো যে ওরা বলবে তুমি আমাকে টাকা দাও, মানে আমাকে তুমি 100 টাকা, 200 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, যাই তোমার টাকা আছে ওটা দিবা। আমাদের দেশের কনটেক্সটে মিউচুয়াল ফান্ডে আসলে এত অল্প টাকা দিয়ে ইনভেস্ট করা যায় না। মানে ইউ প্রবাবলি হ্যাভ টু ইনভেস্ট ইন ল্যাক্স অফ মানি। বা ধরো তোমার কাছে 1 লাখ টাকা সেভিংস আছে, আমরা বললাম যে এটাকে আমরা ইনভেস্ট করবো। সো আমি একটা মিউচুয়াল ফান্ড যে ম্যানেজার থাকে তাকে গিয়ে বলতে হয় যে আমি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি, আপনি আমাকে আপনার এই ফান্ডে ইনভেস্ট করেন। সো হোয়াট দ্য ম্যানেজার উইল ফার্স্ট ডু ইজ, সে তোমার থেকে একটা কাট রাখবে। যে মিউচুয়াল ফান্ডের কিন্তু একটা ম্যানেজমেন্ট ফি থাকে, সো ইউ হ্যাভ টু পে
the investor a certain amount of money to be able to invest, তখন ও সেই টাকাটা নিয়ে কিছু হয়তো শেয়ারে ইনভেস্ট করবে কোম্পানির, কিছু হচ্ছে বন্ডস থাকে যে ডিফারেন্ট কোম্পানি বা ইভেন গভর্নমেন্ট বাংলাদেশের ইস্যু করে, ওগুলোতে ইনভেস্ট করবে, ওটাতে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সে টাকাটাকে ইউটিলাইজ করবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরে আলটিমেটলি একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিটার্ন পাওয়া যায়। ওটা হচ্ছে মার্কেট ভলাটিলিটির উপর অনেকটা ডিপেন্ড করে, মানে যদি কোনো পার্টিকুলার বছরে শেয়ার বাজার অনেক ভালো পারফর্ম করে, তাহলে ওই পার্টিকুলার ইয়ারে ধরো তুমি ভালোই আর্ন করতে পারবা। আবার যদি শেয়ার বাজার ওই পার্টিকুলার ইয়ারে খুব একটা ভালো না করে বা বন্ডের রিটার্ন অত ভালো না থাকে, তখন হচ্ছে মিউচুয়াল ফান্ডও ওই ইয়ার ভালো পারফর্ম করে না। বাট রিগার্ডলেস ফান্ড ম্যানেজারের ফি কিন্তু ফিক্সড। মানে আমি যদি বলি যে ভাই আমার তো এই বছরে কোনো লাভ হয় নাই, ফান্ড ম্যানেজার উইল নট কেয়ার অ্যাবাউট ইট, ফান্ড ম্যানেজার তোমার থেকে যেই অ্যামাউন্ট ফিটা নেওয়ার কথা ওটা নিবেই। এখন বাংলাদেশের কনটেক্সটে মিউচুয়াল ফান্ডস প্রবাবলি জেনারেট অ্যারাউন্ড 8% অন অ্যাভারেজ হতে পারে, দ্য গুড ওয়ান্স। আর অনেক মিউচুয়াল ফান্ড আছে যেগুলো নাকি হয়তো 0%ও কিছু বছর রিটার্ন করে থাকে। But there are some good fund managers who do good investments. So ওই রেটে 7%, 8% এর মতো যাওয়া যায় মিউচুয়াল ফান্ডস এর থ্রুতে। The next one will ভাইয়া be Samia. এখানে জাস্ট একটা ইয়ে যে মিউচুয়াল ফান্ডসও মেবি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেশি ফিজিবল, রাইট? লাইক টার্মস অফ কোনটা লং টার্ম কোনটা শর্ট টার্ম, যদি ওইটাও আমরা একটু Right, ওখানে চিন্তা করি। ডিফারেন্ট অপশনস থাকে, যে কিছু ইয়ারলি হ্যাঁ। থাকে যে 1 বছরের মধ্যে উইথড্র করে ফেলা যায়, কিছু 5 বছর। হুম ভেরি সিমিলার টু ব্যাংকের ফিক্সড ডিপোজিটস, যে হুম ডিফারেন্ট হুম। স্কিমস থাকে, ডিফারেন্ট স্কিমস এর উপর ডিফারেন্ট ফিজ। সো ওই রকম করে মিউচুয়াল ফান্ডস ইনভেস্ট করা যায়, ইয়েস। রাইট। ওকে, does anybody have any questions or any insights যে যারা এখানে কেউ আছে কিনা মিউচুয়াল ফান্ডস ইনভেস্ট করে অথবা সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড এক্সপিরিয়েন্সড? ভিতর থেকে কেউ ইনভেস্ট করে? এক্সাক্ট, এখানে কেউ আছে? uh, I can রকিবুল press on. আরাফাত বলতেছে ইয়েস। Yeah. How has it been your experience? Like, if you want to share with me. রকিবুল আরাফাতকে একটু আনমিউট করি আমরা। ফারজানা হাফিজ বলছে যে she has purchased saving certificates. Does anybody want to share their experience? যে কিরকম কি? I think ভাইয়া, রাকিবুল ভাইয়া, or ফারজানা আপু. Hi, Bhaiya. I'll be back. হে রাকিব, কি অবস্থা? I'm good. How are you, bro? Doing good. So far, basically, I've invested in some of the mutual fund, basically, and not exactly the mutual fund, basically S&P 500. So that's basically return is roughly 9%, not more than that. রাইট, And S&P 500 তো তোমার রাকিব হচ্ছে ইউএস ফান্ড, রাইট? মানে বাংলাদেশে তো yeah, এটা ইনভেস্ট করা পসিবল না ফর no, মোস্ট no, পিপল। no, no. হ্যাঁ, সো S&P 500 ইজ সামওয়াট লাইক হ্যাঁ মিউচুয়াল ফান্ডই বলতে পারো, এক্সেপ্ট ওখানে কোনো ফান্ড ম্যানেজমেন্ট ফিস হতো ওরকম নেই, ইটস এন ইন্ডেক্স ফান্ড। Yeah, yeah, হ্যাঁ, 8%, 8%, 9% is pretty standard for S&P. yeah. So far, ওইটাতে basically investment আছে. Great, great, all right. Okay, and then ফারজানা বলছিল she has purchased saving certificate, and মাসুম বলছে যে I continue a SIP at UCB Asset Management. Okay, okay. So মিউচুয়াল ফান্ডস টাইপের ইনভেস্টমেন্টই বলা যায় যদি ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের আন্ডারে করছে, অ্যারাউন্ড সিমিলার রিটার্নসই হওয়ার কথা, রাইট মাসুম? Okay, I think Samia, we can go to the next one. All right, ফিক্সড ডিপোজিটস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য সেফেস্ট কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট রিটার্নিং ইনভেস্টমেন্টস ইন দ্য কান্ট্রি। হচ্ছে ব্যাংকে যে জাস্ট বলো আমি আমার টাকাটাকে ফিক্সড ডিপোজিট করতে চাই, সো মেইনলি যেটা করবে হচ্ছে তারা বলবে 3 মাসের অপশন আছে, 1 ইয়ারের অপশন আছে, আপনি কোনটাতে ডিপোজিট করতে চান। সো যেই টাইম লাইনের জন্য ইনভেস্ট করবো আমরা, সেই টাইম লাইনের আগে যদি উইথড্র করতে যাই তখন একটা পেনাল্টি থাকে ফর উইথড্রয়িং আর্লি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস। দ্য সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ ইজ ইটস ইউজুয়ালি the return is lower than inflation rate.
মানে আমাদের দেশের ইনফ্লেশন রেট যদি অলমোস্ট 12% থাকে, তাহলে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট তার থেকে কম হবে। এটা একটা। আর একটা হচ্ছে যারা কিছু বলছিলাম যে একটু রিলিজিয়াস সেন্টিমেন্টস থেকে চিন্তা করে, তাদের জন্য ইন্টারেস্ট ইজ নট সামথিং দে আর কমফোর্টেবল উইথ, সো ওখান থেকে রিটার্নটাকে অ্যাভেল করতে পারে না। অ্যাডভান্টেজ হচ্ছে হ্যাঁ, ইটস ওয়ান অফ দ্য লোয়েস্ট রিস্ক। দেন এগেন বাংলাদেশের কনটেক্সটে আসলে যেখানে মানে আমাদের তো ব্যাংকও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, সো ওই দিক থেকে ইট হ্যাজ সার্টেন রিস্ক, বাট অফ কোর্স অন্য ইনভেস্টমেন্টস এর থেকে হয়তো কম। এন্ড দেন ফিক্সড ডিপোজিটস এর পরে হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি পপুলার ওয়ান্স ইন সাউথ এশিয়া। সাউথ এশিয়ার মধ্যে আমরা গোল্ডে অনেকেই ইনভেস্ট করি। গোল্ডে কেন ইনভেস্ট করি? বিকজ গোল্ড ইজ ওয়ান অফ দি অ্যাসেট ক্লাসেস যেটা নাকি ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ। মানে আমি যদি আজকে একটা গোল্ড কয়েন বাংলাদেশ থেকে নিয়ে পৃথিবীর অলমোস্ট যে কোনো দেশে যাই, ওখানে গিয়েও আমি গোল্ড কয়েনটা বিক্রি করতে পারবো। ওয়ারাজ আমি যদি আজকে আমার টাকা পকেটে নিয়ে যাই, টাকা হয়তো ওই দেশে কাজ করবে না। আমি যদি ওখানে আহ, আমাদের দেশের সেভিং সার্টিফিকেট কারোর কাছে বিক্রি করার চেষ্টা করি, ওগুলো হয়তো কাজ করবে না, বাট গোল্ড উইল ওয়ার্ক ইউনানিমাসলি মোস্ট কান্ট্রিজে। তো গোল্ডের ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস বাংলাদেশে হচ্ছে হিস্টোরিক্যালি ইট হ্যাজ বিন এবল টু বিট ইনফ্লেশন। সো ইনফ্লেশন যা রেট থাকে তার থেকে বেটার থাকে। লিকুইডিটি ইজ হাই, ইয়েস। মানে আমি যদি আজকে গোল্ডকে নিয়ে একটা জুয়েলারি শপ বা যে দোকানগুলোতে গোল্ড কেনা হয় ওখানে যাই, তাহলে পরে আমি ওটা বিক্রি করে দিয়ে আমার টাকাটা নিতে পারবো। সেটা হচ্ছে হাই লিকুইডিটি বলা হচ্ছে। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গোল্ড ইজ নট গোয়িং টু গিভ ইউ মানি while it is in your আলমারি বা while it is in your house, বা ইভেন আমি যেটা ব্যাংকের লকারে সেভ করি, ওখান থেকে আমি কোনো ইনকাম ডিভিডেন্ড জেনারেট করতে পারবো না, রাইট? আর সেকেন্ড হচ্ছে গোল্ড কেনার সময় আমার একটা ভ্যাট দিয়ে কিনতে হয়। তো চিন্তা করি যে আমি যদি 100 টাকার আজকে গোল্ড কিনতে যাই, 100 টাকা তো গোল্ড হয়ও না, সো আমি এক্সাম্পল দিয়ে বলতেছি, যদি 100 টাকার গোল্ড কিনতে চাই, ওখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যাট দিতে হবে, ধরলাম 5%। তো তখন ওই 100 টাকার গোল্ডটাই কিনতে আমার 105 টাকা লাগতেছে। ইমিডিয়েটলি আমি ওটার 5% ভ্যালু লুজ করে ফেলতেছি আমার টাকার। সেকেন্ডে হচ্ছে বাংলাদেশে গোল্ড কন্ট্রোল করা হয় হচ্ছে সমিতির মাধ্যমে। সো বাইজুস টাইপের একটা সমিতি আছে আমাদের দেশে। তো সমিতির রুল হচ্ছে when you sell gold you can buy it back at a 15% reduction in the value। মানে আমি যার থেকে আজকে 100 টাকা দিয়ে গোল্ড বেচলাম, যে আমি 100 টাকা নিয়ে গোল্ড দিয়ে দিলাম, সে যদি কালকে আমার কাছে এসে বলে যে আমি এখন এই গোল্ডটা বেচতে চাই, তখন আমি তাকে 85 টাকায় দিতে পারবো। তার মানে অলমোস্ট একটা 5% ভ্যাট অ্যান্ড 15% ভ্যালু রিডাকশনের পরে আমার কিন্তু 20% অফ দ্য ভ্যালু চলে যায়। সো এই 20% রিকভার করতে আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে, অ্যান্ড দেন ওই টাইমটার পরে হচ্ছে এই রিটার্নটা মেক সেন্স করে। তো হতে পারে যে আমি যদি চিন্তা করি আমি 5-10 বছর যাবত গোল্ডে সেভ করে কিনে রেখে দিব, তখন গোল্ড মেক সেন্স করে, বিকজ হয়তো 5-10 বছরে ওই 20% রিডাকশন ইন ভ্যালুর পরেও গোল্ডের রিটার্ন উইল মেক সেন্স। বাট যদি আমি শর্ট টার্ম চিন্তা করি যে আমি 1 বছর বা 2 বছর রাখবো, 2 বছর পরে আমি আমার টাকাটা উঠে ফেলতে যাবো, তখন গোল্ড অতটা মেক সেন্স করে না, বিকজ এটা একটা ইনহেরেন্ট 20% রিডাকশন ইন ভ্যালু থেকে আমাদের শুরু করতে হয়। Bhaiya, I এটা remember জিনিস হচ্ছে। we kind হুম, of হুম, বলুন। researched about the gold value in the last 20 years. যে একটু রিসার্চ করেছিলাম যে how much percentage was the increase. রাইট, ওইটা আমরা ডিসকাস করি। তার হ্যাঁ। আগে একটা জিনিস আরেকটু বলে নেই হচ্ছে যে গোল্ড ইজ ওয়ান অফ দোজ অ্যাসেটস সেটা নাকি মনিটারি অ্যাসেটস না। সো এর আগ পর্যন্ত আমরা যে অ্যাসেটস গুলো নিয়ে কথা বললাম, যে সঞ্চয়পত্র বলো, ফিক্সড ডিপোজিটস বলো, ওর মিউচুয়াল ফান্ডস বলো, এগুলো হচ্ছে টাকা বেসড ইনভেস্টমেন্টস। মানে আমার যদি ডলারের প্রাইস বাড়ুক কি টাকার মানে ইনফ্লেশন বাড়ুক বা যাই হোক না কেন, আমাকে যেরকম আজকে যদি আমি 100 টাকা দিই, ওরা কালকে আমাকে যদি বলে যে 10% দিব, তাহলে আমাকে 110 টাকাই দিবে। ওই 110 টাকার ভ্যালিউ কালকে 50 টাকাও থাকতে পারে, মানে আজকের 50 টাকা ক্যান বি ইকুয়াল টু কালকের 110 টাকা, বা তারপরেও আমি 110 টাকাই পাবো। সো ওইটা বাইরের অন্য সব জিনিসের ভ্যালুর সাথে অ্যাডজাস্ট করে না প্রাইস। গোল্ড ইজ অ্যান অ্যাসেট। So assets in Bangladesh like gold and land, they appreciate not just based on time, but also based on যে আমাদের আশেপাশের দেশে কিরকম ভ্যালিউ করছে এগুলোকে, বা
ডলারের কি হচ্ছে বা ইনফ্লেশন রেট কিরকম হচ্ছে। সো অ্যাসেটস আর অলমোস্ট অলওয়েজ ইনফ্লেশন প্রুফ, মানে ইনফ্লেশন যদি বেশি হয় তোমার ওখান থেকে রিটার্নও অনেক বেশি আসে, যার কারণে ওগুলা ইনফ্লেশনকে বিট করে আরো হায়ার রিটার্ন জেনারেট করতে পারে। মেক সেন্স? কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে যে হোয়াট আর মনিটারি অ্যাসেটস, হাউ আর দে নট ইনফ্লেশন প্রুফ ভার্সেস ওয়াই আর রিয়েল অ্যাসেটস ইনফ্লেশন প্রুফ? কোনো কোয়েশ্চেন্স নাই এখানে? ওকে, অলরাইট, I don't think let's so, bhaiya. Let's move let's go on. for the next one. Last one that we have is land, or No, actually actually, flats. রিয়েল flats. এটার মধ্যে হচ্ছে ফ্ল্যাটস। তো ফ্ল্যাটের হচ্ছে Yeah. একটা অ্যাডভান্টেজ আসে, ওটা হলো ফ্ল্যাটের যেহেতু যেরকম উইথ টাইম দাম বাড়ে, জাস্ট লাইক গোল্ডেরও দাম বাড়ে, আর একটা রিয়েল অ্যাসেট যেটা হচ্ছে ল্যান্ডের দাম বাড়ে। ফ্ল্যাটের একটা ইউনিক অ্যাডভান্টেজ হচ্ছে এটা রিটার্নও দেয় মান্থলি। ওটা হচ্ছে যদি আমি ফ্ল্যাটটা কিনে কাউকে ভাড়া দিয়ে দিই, রেন্টে দিয়ে দিই, তো ওখানে একটা রেন্টাল ইনকাম আসে মান্থলি। সো দ্যাটস অ্যান অ্যাডিশনাল ইনকাম অ্যাজ ইন অ্যাডিশন টু দ্য অ্যাপ্রিসিয়েশন অফ দ্য রিয়েল প্রপার্টি। তো ফ্ল্যাটের যে বছর পর বছর দাম বাড়বে, ওটার সাথে আমি একটা মাসে মাসে ইনকাম পাবো। কিন্তু ফ্ল্যাটের যে ইনকামটা আসে ওটা ফিক্সড ডিপোজিট বা ব্যাংক ইন্টারেস্টের থেকেও অনেক কম। সো বাংলাদেশে, স্পেশালি ঢাকায়, রেন্টাল ইনকাম ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইল্ডিং ইনকামস। তো মানুষটা বলে যে আমি যদি, আমার কাছে 1 কোটি টাকা থাকতো, আমি তো 1 কোটি টাকা ব্যাংকে রাখলে পরেই অনেক ইন্টারেস্ট পাবো ওখান থেকে, অলমোস্ট না হলেও 10 লাখ টাকা, 9 লাখ টাকা প্রতি বছর জেনারেট করতে পারবো। কিন্তু 1 কোটি টাকা ফ্ল্যাট থেকে কখনো বছরে 9 লাখ টাকা জেনারেট করা পসিবল না বাংলাদেশে, আজ পর্যন্ত। সো এই কারণে মানুষ বলে যে ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইনকাম, পার্টিকুলারলি অনলি ইনকাম ইজ ইউর গোল, তাহলে রেন্টাল প্রপার্টি কেনা ইজ নট দ্য বেস্ট কি বলো ইনকাম সোর্স। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট যে না আমি রেন্টাল ইনকামও চাই, কিছু ইনকামও চাই, সাথে হচ্ছে প্রপার্টি অ্যাপ্রিসিয়েশনও চাই, প্লাস ইটস প্রবাবলি সামথিং যে অনেকে আসলে যারা সরকারি চাকরি করে, সো ওরা আসলে সরকারি অপার্টমেন্ট পায় থাকার জন্য, বা দের থিঙ্কিং যে আমি রিটায়ারমেন্টের পরে একটা ফ্ল্যাট থাকতে হবে আমার, যেখানে কি আমি গিয়ে হয়তো উঠতে পারবো। তাদের জন্য ইট মেক সেন্স যে আমি কিনে রেখে দিলাম, পরে ভাড়াতে থাকলাম, আমার থেকে ইনকাম আসতে থাকলো, পরে যখন আমি রিটায়ার করলাম তখন আমি গিয়ে হয়তো ওই ফ্ল্যাটে থাকবো। সো ওই পার্টিকুলার সেন্সে এটা মেক সেন্স করে। কিছু রিস্কস হচ্ছে যে এই যদি কখনো আমার এমার্জেন্সি টাকা লাগে, ফ্ল্যাট বিক্রি করতে অনেক সময় লাগবে। ফ্ল্যাট ইজ নট ইজি টু সেল অ্যাট অল। ইনফ্যাক্ট বাংলাদেশে অনেক ডেভেলপার্সরাই স্ট্রাগল করে, যারা নাকি নতুন ফ্ল্যাটস বিক্রি করার চেষ্টা করছে, ওরাই স্ট্রাগল করে। তো সেই ক্ষেত্রে পুরান ফ্ল্যাট বিক্রি করাটা আরেকটু ডিফিকাল্ট হয়, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে অনেক সময় যদি ফ্ল্যাটের বয়স বেশি পুরান হয়ে যায়, তাহলে ডেপ্রিসিয়েশনের কারণে, মানে আমাদের হয়তো যে ফিটিংস, তারপরে বাসার রং, তারপরে কিছু এমিনিটিজ, এইগুলো অনেক পুরান হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ দ্য ফ্ল্যাটের ভ্যালিউই ফল করে যায় উইথ টাইম। আর লাস্টলি হচ্ছে ল্যান্ড। ল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন ইনভেস্টমেন্টস ইন দ্য কান্ট্রি। আমাদের বাংলাদেশে ওয়েলদি পপুলেশন যদি চিন্তা করো, সবাই চায় হচ্ছে একটু ল্যান্ডে ইনভেস্ট করতে, বিকজ হিস্টোরিক্যালি ল্যান্ড হ্যাজ জেনারেটেড দ্য হাইয়েস্ট রিটার্ন ইন বাংলাদেশ। অফকোর্স এটার অ্যাডভান্টেজ মানে হচ্ছে যে এটার যে লেভেল অফ রিটার্ন দিবে বাংলাদেশে অন্য কোনো অ্যাসেট ওরকম রিটার্ন দিতে পারবে না। ইনফ্লেশনকে তো বিট করেই, বাট ইনফ্লেশনের থেকে আরো অনেক গুণ আগায় থাকে। ল্যান্ডের প্রবলেম কি? ল্যান্ডের প্রবলেম হচ্ছে এগেন রিয়েল অ্যাসেটের মতো, কিছু ফ্ল্যাটের মতোই, যে ইজিলি কালকে চাইলে পরে আমি কালকে বিক্রি করে টাকাটা উইথড্র করতে পারবো না, আমার একটা বায়ার খুঁজে বের করতে হবে যে কার কাছে বিক্রি করবো, কার কাছে এত টাকা আছে যে আমার পুরো ল্যান্ডটা কিনতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই আমাদের স্পেসিফিক্যালি দেশে, এটা একটা আমাদের বাংলাদেশি প্রবলেম, হলো যে ল্যান্ডের কাগজপত্র সামটাইমস আর নট ভেরি ক্লিন। when I say not very clean, এটার মানে হচ্ছে যে সব কাগজপত্রগুলো ভেরিফাইড না। একই ল্যান্ড ধরো 2জন ওনার ক্লেম করতেছে, বা বিকজ অফ ইনহেরিটেন্স, যে একজন মারা গেল, তার 2-3জন ছেলে মেয়ে আছে, তখন দেখা গেল যে 3জনের নামেই ল্যান্ডটা করা হয়নি, 2জনের নামে করা হয়েছে। তো আমি যখন 2জন থেকে কিনলাম, পরে জানতে পারলাম যে তার তো একটা থার্ড চাইল্ড ছিল, একজন 3 নম্বর সন্তান যে ছিল, সে এসে বললো যে এটা তো আমারও 1/3 ছিল, তুমি তো আমাকে টাকা দাও নাই। So I can now, according to Bangladeshi law, claim 1/3 of the land from you. So কোর্টে গেলে if they can prove যে
এই যখন ট্রানজাকশনটা হয়েছিল তখন সে কোনো টাকা পায়নি এই ল্যান্ডের এগেনস্টে, তখন দে হ্যাভ আ ভ্যালিড ক্লেম অন দ্য ল্যান্ড। সো আনলেস ইউ আর অ্যান এক্সপার্ট যে ল্যান্ডের কাগজপত্রগুলো অনেক ভালো বুঝতে পারে, আর সেকেন্ড হচ্ছে যে এই ভেরিফিকেশন গুলো করতে পারে যে সিএস সার্ভে আছে, আরএস সার্ভে আছে, এগুলো চেক করে যে কার থেকে কে উত্তরাধিকার সূত্রে এই ল্যান্ড পেয়েছে, বা কে হচ্ছে এরপরে তার রাইটফুল ওনার যেটা বলে ওগুলো ওনারশিপ ডকুমেন্ট সব ক্লিয়ার করা আছে কিনা, খাজনা ক্লিয়ার করা আছে কিনা, এটার মিউটেশন ঠিক মতো করা হয়েছিল কিনা, এগুলো সব যাচাই বাছাই করে যদি ল্যান্ড কিনতে পারে কেউ, তাহলে তার জন্য ল্যান্ড ইজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট। মেক সেন্স? আমি জাস্ট এই যে যেই ইনভেস্টমেন্ট অপশনস গুলোর কথা বললাম বা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বাংলাদেশের কনটেক্সটে কথা বললাম, ওগুলার রিটার্ন পার্সপেক্টিভ গুলো বলি। সো ফর এক্সাম্পল, আমরা যদি বাংলাদেশে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড যেটা বলি, এটা তো বললাম ইয়ারে অ্যারাউন্ড 7% ইজ আ গুড রেট অফ রিটার্ন ফর মিউচুয়াল ফান্ডস। ওখানে যেটাতে ব্যাংক ইন্টারেস্ট রেটস টাইম টু টাইম ভ্যারি করে, সামটাইমস 6%ও হয়, সামটাইমস as high as 10%ও হয়, বাট ওটা কাইন্ড অফ অলসো ডিপেন্ড করে যে ইনফ্লেশন রেট কত হয়। যদি মেইন যেগুলো নাকি আমরা হয়তো লুক্রেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস গুলো থেকে চিন্তা করি, সেটা হচ্ছে বাংলাদেশে ফ্ল্যাটের দাম ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স, 2000 থেকে 2021 এই টাইম পিরিয়ডটা চিন্তা করি, তাহলে ফ্ল্যাটের দাম বেড়েছে হচ্ছে 7 টাইমস। মানে যদি একটা 50 লাখ টাকার ফ্ল্যাট কিনতাম আমি 2000 তাহলে এখন ওটার দাম অ্যাপ্রক্সিমেটলি 3.5 কোটির মতো হতো, একই জায়গায় একই সাইজের ফ্ল্যাটের। কম্পেয়ার টু দ্যাট, আমরা যদি চিন্তা করি যে গোল্ডের দাম তাহলে কিভাবে বাড়ে, মানে ওই 1 কোটি টাকার ফ্ল্যাট যদি আমি না কিনে 1 কোটি টাকার গোল্ড কিনতাম, বা ধরো 1 কোটি টাকার ফ্ল্যাট আমরা কিনলাম, ধরো আমরা 10 জন মিলে 10 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকার ফ্ল্যাট কিনলাম, তো 10 লাখ যদি চিন্তা করি, 10 লাখের ফ্ল্যাট আজকে থাকতো 70 লাখ টাকা, 10 লাখ টাকার গোল্ড এর দাম বেড়েছে হচ্ছে 12 টাইমস। মানে 10 লাখ টাকাটা থাকতো 1 কোটি 20 লাখ। সো 10 লাখ ইন ফ্ল্যাটের 70 লাখ, গোল্ড হচ্ছে 1 কোটি 20 লাখ। যদি ল্যান্ডের ক্ষেত্রে চিন্তা করি, ল্যান্ড হচ্ছে ওভার দ্য সেম 20 ইয়ার পিরিয়ড, মানে ইয়ার 2000 থেকে বলতেছি, ওটার প্রাইস বেড়েছে হচ্ছে 27 টাইমস। মানে যদি আমি 10 লাখ টাকা ইনভেস্ট করতাম, তাহলে আজকে ওটার দাম থাকতো হচ্ছে 2 কোটি 70 লাখ। সো ওই দিক থেকে ল্যান্ডের রিটার্ন যেটা বলছিলাম, হিস্টোরিক্যালি বাংলাদেশে কেউই বিট করতে পারেন। এটা হচ্ছে অ্যাভারেজ বাংলাদেশ বললাম। এখন যদি কেউ 1990-তে গুলশানে, ধরো স্পেসিফিক্যালি আমি জানি যে এই ল্যান্ডের ফিউচার পোটেনশিয়াল অনেক হাই, এরকম বুঝে যদি ল্যান্ডে ইনভেস্ট করা যায়, যে কেউ যদি 1990-তে দেখতো যে আচ্ছা ঢাকা তো এক্সপ্যান্ড করতেছে, গুলশানের সাইটটা ইজ বিকামিং পপুলার, আমি একটু গুলশানে জমি কিনি, তাহলে গুলশানে 1 কাঠার দাম ছিল 1 লাখ টাকা। সেই 1 কাঠায় যদি আমি 2020 ইয়ার, মানে 1990 থেকে 2020 হচ্ছে একটা 30 বছরের ডিফারেন্স, এই 30 বছর পরে ওই 1 লাখ টাকার কাঠাটাই 5 কোটি টাকাতে বিক্রি হয়েছে। সো দ্যাট ইজ আ 2000% রিটার্ন, 2000 টাইমস রিটার্ন, পার্সেন্ট তো না। যে ওই যে বলছিলাম যে বাংলাদেশে ল্যান্ডের দাম বেড়েছে 27 গুণ, কিন্তু গুলশানের ল্যান্ডের দাম ওভার আ পিরিয়ড অফ 30 ইয়ার্স বেড়েছে 2000 টাইমস। তো এরকম করে যারা নাকি একটু স্ট্র্যাটেজিক্যালি বুঝে যে এইসব জায়গার ফিউচার পোটেনশিয়াল ভালো, বা এইসব জায়গা আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে আগিয়ে আছে অন্য জায়গা থেকে, হয়তো এই দিকগুলো আগামীতে প্রমিনেন্ট জায়গা হবে ঢাকাতে বা ঢাকার এক্সপেনশনের দিকে, তখন রিটার্ন জেনারেট করার পসিবিলিটিটা অনেক অনেক হাই থাকে অন্য অ্যাসেটের দিক থেকে। ডাজ দ্যাট মেক সেন্স এই নাম্বারগুলো? That was a lot of numbers. I should have put a slide on the numbers. Yeah. এখন একটু কোয়েশ্চেন্স Um, করি। yeah. Before we go into giving a brief understanding of যারা হয়তো নতুন ফার্স্ট টাইম আমাদের এই সেমিনার বা ওয়েবিনার জয়েন করেছে, যে জমি জমা কিভাবে কাজ করে, how জমি জমা eliminates some of these problems that we are talking about that land presents, কারো কি কোনো এমনি ইন জেনারেল ইনভেস্টমেন্টস রিলেটেড কোয়েশ্চেন্স আছে? Please share in the message or যদি কেউ বলতে চান। I don't want to point out, but I think we have Ismail আমি Bhaiya with যে- us today too. So if he wants to share anything, I see him very active in the investment groups. আহ, সামিয়া আমি বলি, সামিয়া হ্যাঁ মনে হ্যাঁ হয়
স্যাড ভাইয়ের কথা বলছো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আই ওয়াজ সেইং যে আচ্ছা ভাইয়া যদি ইসমাইল ভাই, কিছু আর ইউ বলতে চায় অ্যাভেলেবল? সে। উইল ইউ বি এবল টু টক? ভাইয়াকে আনমিউট পারছেন? আচ্ছা, মাসুম কোশ্চেন করেছে, হোয়াট ইফ আই ইনভেস্ট ইন আদার্স স্টার্টআপ? আচ্ছা, দ্যাটস অলসো আ গুড কোয়েশ্চেন। মাসুম, স্টার্টআপে ইনভেস্ট করা ইজ আ ভেরি ভেরি রিস্কি প্রপোজিশন। মানে, এক নাম্বার হচ্ছে স্টার্টআপে ইনভেস্ট করতে অনেক টাকা লাগে। বাংলাদেশে অ্যাভারেজে আই হ্যাভ সিন যে স্টার্টআপস 5 লাখ টাকার নিচে এঞ্জেল ইনভেস্টমেন্ট চেকস নেয় না। মানে তুমি যদি বলো যে আমি আজকে একটা স্টার্টআপ, আপ এন্ড কামিং স্টার্টআপে ইনভেস্ট করতে চাই, আনলেস ইটস ইয়োর ফ্রেন্ড বা ইউ নো দ্য ফাউন্ডার, তুমি যদি ওভাবে না যে ওদের কোনো একটা রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, প্রি সিড, সিড, এসব ডিফারেন্ট রাউন্ড থাকে স্টার্টআপে, তখন লোয়েস্ট মিনিমাম চেক সাইজ হয় 5 লাখ টাকা। এখন দ্য রুল অফ থাম্ব ইজ people should only invest about 5% of their overall investment on startups. মানে, তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকে ইনভেস্টমেন্ট করার জন্য, আর তুমি চিন্তা করতেছো যে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করতে চাই, তখন সব অন্যান্য জায়গায় ইনভেস্ট করে তোমার লাস্ট 5 লাখ টাকা তোমার স্টার্টআপে ইনভেস্ট করা উচিত। এখন তুমি যদি চিন্তা করো যে আমার কাছে এই বছরে আসেই 5 লাখ টাকা, আর আমি এটাই স্টার্টআপে ইনভেস্ট করে দিব একটা স্টার্টআপে, then it's going to be a very risky investment. Having said that, ওই যে রিস্ক ভার্সেস রিটার্নের যেই এটা বলছিলাম আইডিয়াটা, যে বিকজ ইটস ভেরি রিস্কি, দ্য রিটার্ন অন স্টার্টআপস ক্যান বি ভেরি ভেরি হাই অ্যাজ ওয়েল। মানে তোমার 5 লাখ টাকা 0 টাকা হয়ে যেতে পারে, মানে ইউ মাইট নট বি এবল টু সি এনি মানি ব্যাক। ওর তোমার এই 5 লাখ টাকা কালকে 5 কোটি, 10 কোটি, 20 কোটি হয়ে যেতে পারে ইন আ 5 to 10 year পিরিয়ড অফ টাইম, ডিপেন্ডিং অন স্টার্টআপের কত ভালো পারফরমেন্স ছিল, স্টার্টআপ কিভাবে ওটাকে ইউটিলাইজ করতে পেরেছে। তো দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, যে আমার কাছে আসলে কত টাকা আছে আর আমার রিস্ক অ্যাপিটাইট কিরকম বিফোর ইউ ইনভেস্ট ইন স্টার্টআপস বা স্টার্টআপের শেয়ারস। ফারজানা বলতেছে, হোয়াট মেক্স অ্যাশিওরড দ্যাট ইনভেস্টমেন্ট ইন জমি জমা ইজ সেফ অ্যান্ড সিকিউর? আচ্ছা, এটা নিয়ে আমরা রাইট। একটু কথা বলবো এমনি, সো লেটস কিপ দিস কোয়েশ্চেন ফর লেটার। আর কারো কি এমনি ইন জেনারেল ইনভেস্টমেন্টস রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? ইফ নট, I তাহলে think জমি জমা, রাইট? yeah ভাইয়া, I just wanted to add যে I think স্টার্টআপ আর স্মল বিজনেসের উপর আবার ডিফারেন্সটা বুঝতে হবে। যে স্টার্টআপ আবার হচ্ছে কি অনেক স্কেলেবল জিনিসপত্রে চলে যায়। স্মল বিজনেসের ইনভেস্টমেন্ট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ইয়ে, সো যদি স্মল বিজনেসেস কেউ ইনভেস্ট করতে চায় ওইটা I wouldn't say it's as risky as startups, I guess. রাইট, রাইট, অ্যাবসলিউটলি। সো Yeah, স্মল বিজনেস মানে হচ্ছে, আমি যদি কালকে আমাদের মুদি দোকানদারকে গিয়ে বলি যে মামা আপনি তো exactly. দিন সকালেই 1 লাখ টাকার জিনিস আনেন, ওটাকে আপনি দিন শেষে বিক্রি করে দেখা যায় 1,20,000 টাকা থাকে আপনার, তাহলে আপনি যদি হুম। 1.5 লাখ টাকার জিনিস আনেন, তাহলে কি আপনি 30,000 টাকা লাভ করতে পারবেন ওখান থেকে? যদি পারেন তাহলে আপনি 1.5 লাখ টাকার জিনিসই আনেন, আমাকে আপনার ওই যে 10,000 এক্সট্রা লাভ হবে তার থেকে আমাকে 7,000 টাকা দিন। সো Right, 50,000 টাকা দিয়ে 7,000 টাকা যদি আমি একদিনে জেনারেট করতে পারি, দ্যাটস আ ভেরি গুড অ্যামাউন্ট অফ রিটার্ন, যদি এরকম কোনো অপরচুনিটি পাই আমরা। বিকজ আমরা right. দেখতেছি যে হ্যাঁ, তার বেচা বেচা কেনা ঠিক আছে, দেয়ার অ্যাকাউন্টিং বুকস, যে কি পরিমাণ ইনভেস্ট করলে বা কি পরিমাণ জিনিস আনলে পরে তারা কিরকম রিটার্ন জেনারেট করতে পারে, ওইটার বেসিসে কিন্তু এরকম করা যায়। What about বিনিয়োগ আয়? দে অফার সাম Yeah, অফারিংস ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সো বিনিয়োগ আয় ওটাই করে, বিনিয়োগ আয় কিন্তু স্টার্টআপে ইনভেস্ট করে না ওই টাকাটা। yeah. বিনিয়োগ হচ্ছে মানুষের কাছ থেকে টাকাটা নিয়ে, এসএমই, সো স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস বলে, যারা নাকি হয়তো অত রেডিলি বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লোন পায় না, সেই সব জায়গায় বিনিয়োগায়ও ইনভেস্ট করে। আর And বিনিয়োগায় same as gold আরেকটা কিনেন, I অনেক, think, platform for সরি, gold. সামিহা কি না, বলছিল? বলতেছিলাম same for gold, like gold কিনেন also do the রাইট, same with gold, right? রাইট, গোল্ড কিনের নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওরা গোল্ডে ইনভেস্ট করতে অ্যালাউ করে, বাট ওই যে গোল্ডের সেম প্রবলেমটা, যে ভ্যাট দিয়ে কিনতে হয়, এন্ড দেন আবার বিক্রি করার সময় তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা কাটা যাবে, বিকজ সমিতির রুলস এর এগেনস্টে ওরা পারফর্ম করতে পারে না। বাট বিনিয়োগ আয়োগ, যেটা বলছিলাম, বিনিয়োগ আয়োগ ইজ মানে মোর নোন ফর দেয়ার হালাল ইনভেস্টমেন্ট অপশনস। মানে ওরা এনশিওর Mm-hmm. করে যে যেসব বিজনেসে ইনভেস্ট করা হচ্ছে ওরা সব হালাল, এন্ড ওরা কোনো ইন্টারেস্ট রেট অফার করে না, তো কোনো ফিক্সড রিটার্ন নাই, ইটস বেসড অন Mm-hmm. প্রফিটস। ওই বিজনেসগুলো যদি প্রফিট করতে পারে তাহলেই হচ্ছে তোমাকে রিটার্ন দিবে। আবার যদি বিজনেস গুলা প্রফিট না করতে পারে ফর সাম রিজন, তাহলে ইউ হ্যাভ টু অলসো বি উইলিং টু লুজ ইউর মানি।
এইটা হচ্ছে Yeah. দ্যাট ইজ হোয়াট মেক্স ইট হালাল। Yeah. মাসুদ, does that answer your Okay. question? আচ্ছা, Makes তাহলে sense. আমরা এখন নেক্সট হচ্ছে জমি জমার কিছু পয়েন্টস গুলো কভার করি, যে জমি জমা কি, এখন আমরা ল্যান্ড ইনভেস্টমেন্টসে কিভাবে মানুষকে ইনভেস্ট করতে এনেবল করি বা হেল্প করি। সো ফার্স্ট অফ অল, বাংলাদেশে যখন আমরা কেউ জমিতে ইনভেস্ট করার কথা চিন্তা করি তখন মনে হয় যে অনেক টাকা লাগবে ইনভেস্ট করতে, রাইট? যে আমি যদি চিন্তা করি যে আমি ঢাকার আশেপাশে কোনো জমি কিনতে চাই বা ঢাকার ভিতর জমি কিনতে চাই, তখন হচ্ছে কোটি টাকার নিচে তো কোনো কথাই বলা যাবে না। মানে কোটি টাকার নিচে কোনো সাইজেবল প্লট কিনা আমি অ্যাটলিস্ট এরকম অপরচুনিটি খুব কম দেখি ঢাকার আশেপাশে। তো সেই ক্ষেত্রে জমি জমা যেটা করে এটা হচ্ছে চিন্তা, আমরা জমি জমা বলে যে একটা জমি কিনে আমরা যদি ওটার অনেকগুলা ভাগ করতে পারি, রাইট? যে আমাদের এই কারেন্ট প্লটের এক্সাম্পল দিয়ে বলি, যে পূর্বাচলে 5 কাঠার একটা 15 নম্বর সেক্টরের প্লট যখন নাকি আমরা 4,80,00,000 টাকা দিয়ে কিনি, তখন আমরা ওটাকে 48,000 ভাগ করি, মানে 4 crore 80 লাখ টাকার একটা ল্যান্ডকে 48,000টা ইউনিটস বা 48,000টা ডিভিশনস করা হয়, যার কারণে এক একটা ইউনিট 1,000 টাকা বা এক একটা ইউনিট 1,000 টাকা করে হয়ে যায়। সো নাও এই 48,000, এই 48,000 ইউনিটস এর মধ্যে যে কোনো নাম্বার অফ ইউনিটস অ্যাজ মেনি অ্যাজ 48,000 লোক কিন্তু কিনতে পারতেছে। মানে আমি যদি আজকে বলি আমার কাছে 10,000 টাকা আছে, আমি 10টা ইউনিট কিনতে চাই, আমি ওটাও করতে পারবো। যার কাছে সে বললো যে আমি অ্যাকচুয়ালি 2 লাখ টাকা ইনভেস্ট করতে চাই, সো আমি 2,000টা ইউনিট কিনবো বা 200 ইউনিট কিনবো, সে ওটাও করতে পারবে। আবার কেউ যদি বলে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করতে চাই, আমি অ্যাকচুয়ালি 1,000 ইউনিট কিনবো, ওটাও করতে পারবে। সো আলটিমেটলি আমার নিজের বাজেট অনুযায়ী আমি জমি জমাতে একটা জমির উপরে ইনভেস্ট করতে পারতেছি, যেটা নাকি আমি আগে 4,80,00,000 টাকা আমার না হলে ওই জমিতে ইনভেস্ট করতে পারতাম না। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেনিফিটস, যে স্মলার টিকেট সাইজ। সেকেন্ড হচ্ছে, যেহেতু এটা স্মলার টিকেট সাইজ, আই ক্যান ইনভেস্ট মান্থলি। মানে আমাদের মধ্যে অনেকেই যারা চাকরি করি বা মান্থলি ইনকামের জন্য কোথাও কাজ করি, তারা চায় যে মান্থলি ইনভেস্ট করতে, যে আমি প্রতি মাসে আমার যে স্যালারি পাবো, যে ইনকাম থাকবে তার থেকে একটা সার্টেন পোর্শন সেভ করে ওটাকে ইনভেস্ট করতে চাই। সো আগে যেরকম এটা আমরা ব্যাংকে ডিপোজিট করতে পারতাম, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারতাম, এখন গোল্ড কিনার থ্রুতে কিছুটা একটু গোল্ডেও ইনভেস্ট করতে পারি, সেরকম ল্যান্ডের জন্য আগে বাংলাদেশে জমি জমার আগে কোনো এরকম প্ল্যাটফর্ম ছিল না যেখানে আমি গিয়ে মাসে মাসে বলতে পারবো যে ইনভেস্ট করবো আমি। সো জমি জমা ইজ ট্রাইং টু ক্রিয়েট দ্যাট অপশন ফর ইন্ডিভিজুয়ালস, যে আমরা সবাই মিলে যদি মাসে মাসে সেভ করতে চাই বা মাসে মাসে কিনতে চাই, সেটাও যেন জমি জমার থ্রুতে পসিবল হয়। অ্যান্ড লাস্টলি, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজেস ইন মাই ওপিনিয়ন হচ্ছে যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক, অ্যাটলিস্ট আমাদের জেনারেশনে আমি যেটা দেখে আসছি, যে জমির যে কমপ্লেক্স পেপার ওয়ার্ক বা জমি কেনার জন্য কি করতে হয়, বায়না কি জিনিস, মিউটেশন কি জিনিস, আচ্ছা রাজুকে গিয়ে কোন জমির কাগজ ভেরিফাই করব, ভূমি মন্ত্রণালয় বা সাব রেজিস্ট্রার অফিসে কোনটা ভেরিফাই করব, এত প্রসেসেস আর এত পেপার ওয়ার্ক বুঝে না। তো জমি জমা কি বলতেছে, যে আমরাই জমিটা কিনবো, আমরা ধরো জমিটা 2023-এর এন্ডে কিনে আমরা বলতেছি যে আমরা 2028-এর এন্ডে, সো অলমোস্ট একটা 5 বছর পিরিয়ডে রেখে ওটাকে বিক্রি করে দেবো। 5 বছর কেন? বিকজ হিস্টোরিক্যালি যখন আমরা উত্তরা বা ইভেন রাজুকের অন্যান্য যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে আগে, ধানমন্ডি এসব টাইপের দেখি, তখন বোঝা যায় যে এরকম একটা ডেভেলপমেন্ট প্ল্যান থাকে রাজুকের, যে আমরা এই এই ব্রিজ গুলা করবো, এই রাস্তাগুলাকে ওখানে কানেক্টেড হবে, এই ফেসিলিটিস গুলা হবে। সো ওই ক্ষেত্রে 5 ইয়ার পিরিয়ড একটা ভালো অ্যামাউন্ট অফ আমাদেরকে টাইম লাইন দেয়, যে এই টাইম লাইনের উপরে আমরা একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ রিটার্ন এখানে জেনারেট করতে পারি। তো ফর এক্সাম্পল, আমরা যখন 4,80,00,000 টাকা দিয়ে এই প্লটটা কিনি পূর্বাচলের সেক্টর 15-এরটা, তখন আমাদের থিসিস অনুযায়ী বা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের কাছে বুঝতে পারি যেটা অলমোস্ট 10 কোটি টাকার রেঞ্জে বিক্রি করতে পারবো আমরা, ইফ উই আর সেলিং ইট ইন জুলাই 2028। অফকোর্স কোনো গ্যারেন্টি নাই, রাইট? ওই সময় আসলে ল্যান্ডের দাম কত হবে, দেশের কি অবস্থা থাকবে, অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে যে জমির দাম কত হবে। যদি সবকিছু ভালো থাকে, মানে দেশের ইনভেস্টমেন্টস এন্ড বিজনেসেস এর অবস্থাও ভালো, তাহলে 10 কোটির থেকে বেশিও হতে পারে। আবার যদি দেশের অবস্থা এখন খুব একটা ভালো না থাকে, তাহলে 10 কোটি থেকে একটু কমও হতে পারে। বাট হ্যাভিং সেড দ্যাট, রিটার্ন ইন ল্যান্ড হিস্টোরিক্যালি যেহেতু হাইয়েস্ট, তার মানে হচ্ছে অন্যান্য অ্যাসেট ক্লাসের তুলনায় 5 বছর ইনভেস্টমেন্ট ইন ল্যান্ড ইজ মোর লাইকলি টু yield দ্য হাইয়েস্ট রিটার্ন।
এটা একটা ব্যাপার। সো এই দিক থেকে যেহেতু বাংলাদেশের অনেক মানুষ এই লিগাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো জানে না, সো সেই ক্ষেত্রে আমরা এই লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পেপার ওয়ার্কের কাজটা হ্যান্ডেল করে দিচ্ছি। অ্যান্ড লাস্টলি আসে হচ্ছে একটা লিকুইডেশনের ব্যাপার, যে অনেকেরা যেটা বলছিলাম যে ল্যান্ড ইন জেনারেল ইজ ইজি টু ইনভেস্ট ইন, বাট আমি যদি এক্সিট চাই, আমার যদি হঠাৎ করে দরকার পড়ে যে টাকা লাগবে আমার, আমি অসুস্থ হয়ে গেলাম, আমার কোনো একটা ইম্পর্টেন্ট সার্জারি বা হসপিটাল কস্ট চলে আসলো, আর আমার এখন ইম্পর্টেন্ট মানে ইমার্জেন্সি বেসিসে টাকা লাগবে, তখন কিন্তু ল্যান্ড বিক্রি করা ইজ নট ভেরি ইজি। আমি যদি পুরা 4,80,00,000 টাকা দিয়ে এই জমিটা আমি কিনে ফেলতাম, বা যেহেতু জমি জমার মডেলে এই 4,80,00,000 টাকার ল্যান্ডটাকে ভেঙে 48,000টা ভাগ করা হয়েছে, এক একটা ভাগ কিন্তু এখন বেচা জন্য আমার একজন লোক লাগতেছে না। আমি যদি কালকে চিন্তা করি যে আমি 100টা ইউনিট বেচতে চাই, আমার 1,00,000 টাকা লাগবে, বা 500টা ইউনিট বেচতে চাই 500 টাকা, আমার 5,00,000 টাকা লাগবে, তাহলে পরে আমি 500টা ইউনিট সেকেন্ডারি মার্কেটে লিস্ট করার পরে একজন 5 লাখ টাকার ইউনিট কিনতে হবে না আমার থেকে। আমাকে কিন্তু 5 জন, 10 জন, 15 জন, 20 জন মিলেও আমার 5 লাখ টাকার 500টা ইউনিট কিনতে পারতেছে। সো ইটস ভেরি সিমিলার টু স্টক মার্কেট, যে স্টক মার্কেটে আমরা যখন দেখি না যে ইজিলি আমি আজকে লিস্ট করলে পরে আজকে আমি আমার স্টক বেচে টাকা উঠে ফেলতে পারি, এটা কেন হয়? কারণ স্টক মার্কেটে স্মল টোকেন সাইজ যে কেউ মানে কেনা বেচা হচ্ছে, তো আমি চাইলে পরে বেচতে গেলে সাম বায়ার উইল অলওয়েজ বি দেয়ার। তো আমরা এই মডেলটার থ্রুতে জমির স্টক বানায় ফেলছি, যে আমি কোম্পানির স্টক না, জমির স্টকে ইনভেস্ট করতেছি, যে আমি যদি চাই এটা আমি আজকে বিক্রি করে দিতে পারবো, আরেকজন জমি জমা ইউজার এসে আমার থেকে কিনে নিতে পারবে, তার টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে গেল, আমার ইউনিটগুলো আমার জমি জমা অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে চলে গেল। লাস্টলি আই থিঙ্ক ফারজানা একটা কোয়েশ্চেন করছিল আমাদের, সেটা হচ্ছে হোয়াট মেক্স হোয়াট গিভস আস দি অ্যাসুরেন্স যে জমি জমাতে যদি আমি ইনভেস্ট করি তাহলে ওই ইনভেস্টমেন্টটা সেফ অ্যান্ড সিকিউর থাকবে। সো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস বলতে পারি আমরা। ফার্স্ট অফ অল হচ্ছে জমি জমা এই ল্যান্ডটা তাদের নামে রেজিস্ট্রি করে নেয়, রাইট? সো আমাদের লিগাল পেপার ওয়ার্ক থাকে দ্যাট টেলস আস যে জমিটা জমি জমার, মানে আমরা কিন্তু অন্য কারো জমি এখানে বিক্রি করতেছি না, প্রথমত। সেকেন্ড হচ্ছে যখনই নাকি কেউ আমাদের থেকে ইনভেস্ট করে আমাদের সাথে, তখন সে ইমিডিয়েটলি একটা রিসিট পায়, মানে ইটস আ ডকুমেন্টেশন জমি জমার লেটার হেডে, যে জমি জমাকে আমি এত টাকা দিয়েছি এই জমির এতগুলা ইউনিটের এগেনস্টে, বা এই জমির বাবদ, বা এই জমির 48 হাজার ভাগের এত ভাগের জন্য আমি তাদেরকে টাকা দিয়েছি। সো এই একটা ডকুমেন্টেশন থাকে। আর লাস্টলি হচ্ছে উই অলসো হ্যাভ আ সার্টিফিকেট অফ ওনারশিপ, মানে এটা হলো ইউ উইল গেট ইট ওয়েন ইউ আর ইনভেস্টিং। তুমি যদি চাও যে আমি একটা বড় অঙ্কে ইনভেস্ট করতে চাই, ধরো তুমি চিন্তা করলা যে আমি 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা ইনভেস্ট করতে চাই, তো ওই ক্ষেত্রে আমার স্ট্যাম্প পেপার লাগবে। সো জমি জমা অলসো গিভস ইউ দি অপশন টু কাম ইন টু আওয়ার অফিস অ্যান্ড সে যে আমি একটা 100 টাকা বা 200 টাকা বা যেই অ্যামাউন্টেরই স্ট্যাম্প পেপার চাও, ওই স্ট্যাম্প পেপার রে তুমি এটা সিগনেচার করে নিতে পারো উইথ আমাদের স্ট্যাম্প এন্ড এভরিথিং। তো ইফ দ্যাট গিভস ইউ মোর অ্যাসুরেন্স, তাহলে পরে সেটাও করতে পারো, ওভাবে করতে পারো। কারণ জমি জমা কিন্তু একটা মানে ইটস নট জাস্ট আ ওয়েবসাইট। জমি জমা ইজ আ প্রাইভেট লিমিটেড কোম্পানি, RJSC থেকে রেজিস্টার করা। আমাদের এই জমিতে ট্রেডিং, জমি কেনা বেচা এন্ড মানুষকে টেকনোলজির মাধ্যমে এটাতে ইনভেস্ট করতে অ্যালাউ করা, এগুলোর জন্য ট্রেড লাইসেন্সও নিতে হয়। সো বাংলাদেশ আমাদের হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ট্রেড লাইন্স আর RJSC থেকে লাইসেন্স নিয়ে, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করে তারপরে আমাদের এই কোম্পানি খুলতে হয়েছে। সো আলটিমেটলি এই কিছু অপশনস থাকে, জাস্ট লাইক এনিথিং এলস, বাট অলসো লাস্টলি ফারজানা হচ্ছে যে ইউ হ্যাভ টু অলসো ট্রাস্ট যে জমি জমায় যারা অপারেট করছে, ফর এক্সাম্পল আমি, ইউ মাইট ওয়ান্ট টু কাম এন্ড টক টু মি, তোমার যদি মনে হয় যে না, দিস ইজ সামথিং দ্যাট দে ওয়ান্ট টু ডু ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, আর এরা ওই টাইপের লোক না যে আমার টাকা নিয়ে কোনোভাবে আমাকে ঠকানোর চেষ্টা করবে, তাহলে পরে ইউ শুড ইনভেস্ট। বিকজ ওই যে ওই যদি এরকম মনে হয় যে না, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ আ ভেরি রিলায়েবল অপশন বা ইটস নট আ ভেরি গুড প্ল্যাটফর্ম টু ইনভেস্ট, তাহলে পরে ওখানে একটু দেখে বুঝে ইনভেস্ট করা উচিত। বিকজ বাংলাদেশে আগেও এরকম অনেক প্ল্যাটফর্ম এসেছিল যারা নাকি মানুষ ইনভেস্ট করে অ্যান্ড দেন the return hasn't been very good for them. কিছু আমি এক্সাম্পলই বলতে পারি, যে ডেস্টিনি আসছিল, ডেস্টিনি হ্যাজ বিন আ ভেরি বিগ স্ক্যাম বাংলাদেশের হিস্ট্রিতে।
তারপরে ই ভ্যালি ওই তুলনায় অত বড় স্ক্যাম ছিল না, বা তারপরে অনেক লোকই তাদের টাকা হারিয়েছে ই ভ্যালিতে। ইট ওয়াজ এন ই কমার্স প্ল্যাটফর্ম। সো এরকম টাইম টু টাইম আসতেই থাকে এমটিএফই। সো ওই রিলেটেড এই কোম্পানিগুলা আলটিমেটলি দেখা যায় যে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে অতটা ক্লিয়ার থাকে না। বা ওদের মডেলটা মানে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস মডেল যে আসলে কিভাবে কাজ করতেছে, ই ভ্যালির ক্ষেত্রে ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে একটা কোম্পানি যদি আমাকে বলে আমি তোমাকে ল্যাপটপ দিব 60,000 টাকায়, ম্যাকবুক, যেখানে নাকি অ্যাপেল ম্যাকবুক বেচতেছে 1,20,000 টাকায়, দেন ইউ হ্যাভ টু আস্ক যে ভাই তুমি এটা কেমনে দিচ্ছ। আমি যদি তোমাকে বলতাম আমি পূর্বাচলে তোমাকে 5 কাঠার এই জমি আমরা কিনতেছি, প্রাইস হচ্ছে 70 লাখ টাকা, দেন ইউ হ্যাভ টু আস্ক মি যে ভাই সবাই যেখানে কোটি কোটি টাকা দিয়ে পূর্বাচলে জমি প্রাইস, আপনি 70 লাখ টাকায় জমি কেন বেচতেছেন? দিস ডাজন্ট সিম রাইট, বা এটা অ্যাকচুয়ালি মেক সেন্স করে না। ওইসব টাইপের মানে ইফ ইউ থিঙ্ক দ্য রিটার্ন ডাজ নট মেক সেন্স, দেন ডু নট ইনভেস্ট। ফারজানা, তোমার কি I think does that make sense? Do you have any other questions? Do you want to ask? আমি তোমাকে আনমিউট করার অপশন দিই if you want to talk to us directly. I guess ফারজানার কোয়েশ্চেন গুলো অন্যদেরও একটু বেনিফিট করবে। yeah, I think we also have another question. আপনি যদি In the meantime, হ্যাঁ, রকিবুল একটা কোয়েশ্চেন করলো, how do you ensure transparency in ROI calculations to guarantee I receive the correct return based on my investments? আচ্ছা, ট্রান্সপারেন্সি ইন আরওআই ক্যালকুলেশনস। তো আমরা যে আরওআই রিটার্নটা আমাদের প্ল্যাটফর্মে দেখাই, যে আমরা যখন বলি 18 to 25%, দ্যাটস অ্যাবসোলুটলি অ্যান অ্যাপ্রক্সিমেশন। মানে এটা আমি একটু আগে যখন বলতেছিলাম যে জমির দাম কখন কত হবে ইন জুলাই 2028 বা অগস্ট 2028, এটা আমার পক্ষে কেন কারো পক্ষে ক্লিয়ারলি বলা পসিবল না। আ লট অফ ডিফারেন্ট থিংস এফেক্ট দ্য প্রাইস অফ ল্যান্ড। কিন্তু যদি আমরা হিস্টোরিক্যাল ডেটা দেখি, মানে বাংলাদেশে ল্যান্ডের দাম কিভাবে বেড়েছে, কিরকম পারফর্ম করেছে, তো এইটুকু বলা যায় যে অন্যান্য অ্যাসেট ক্লাসের থেকে, অন্যান্য যে কোনো জায়গার রিটার্ন থেকে এখানে রিটার্নটা সব থেকে বেশি জেনারেট হবে। আহ, যদি গত 50 বছরে যেভাবে পারফর্ম করেছে এই অ্যাসেট ক্লাস, আগামীতেও এভাবেই পারফর্ম করে। তো কিভাবে এনশিওর করব সেটা হচ্ছে ভেরি সিম্পল। তুমি যদি এখন পূর্বাচলে যাও, পূর্বাচলে গিয়ে মানুষকে জিজ্ঞেস করো যে এই প্লটটার দাম কিরকম হতে পারে, এটা কিন্তু ওখানে লোকেরা, লোকাল যারা থাকে এর মধ্যে অনেকেই হচ্ছে ওখানের ল্যান্ড ব্রোকার্স, বা মানে বাংলাদেশে আরেকটু লোকাল ল্যাঙ্গুয়েজে দালাল বলে। তো তারা কিন্তু প্রাইস জানে। মানে জমির দাম কিরকম ওই এলাকায় সিক্রেট। তো আমি যদি অ্যাকচুয়ালি 2000, যেটা বললাম 28-এ গিয়ে যখন আমরা ল্যান্ডটা বিক্রি করব, তখন আমরা যদি কালকে এসে বলি যে না, আমরা তো এটাকে 6 কোটি টাকা দিয়ে বিক্রি করছি, দেন ইটস ভেরি ইজি ফর ইউ টু নো যে দের ইজ নো ওয়ে যে ওই জায়গায় এটা 6 কোটি টাকায় বিক্রি করছে, ওই জায়গায় কারেন্ট রেট তো 10 কোটি টাকা। তখন তুমি আমাদেরকে এসে বলতে পারবা জমি জমাকে যে ভাই তুমি 6 কোটি টাকায় কেন বিক্রি করছো, জমির দাম তো 10 কোটি। সো ওভাবে ইটস কাইন্ড অফ সেলফ রেগুলেটেড বিকজ দেয়ার আর সো মেনি পিপল ইনভলভ। ইটস নট লাইক একজন দুইজন যে আহ রকিবুল তুমি খালি ইনভেস্ট করলা আর আমি তোমাকে বুঝাই দিলাম যে শুনো এটা কিন্তু 6 কোটি টাকাতে বিক্রি করছে, ঠিক আছে, তোমার এই 5 বছরের রিটার্ন আসছে হচ্ছে 20%। ওটা তোমাকে বুঝিয়ে দিলে হবে না, বিকজ এই যে অ্যাজ মেনি অ্যাজ 48,000, বাট রিয়েলিস্টিক্যালি ধরলাম যে 5,000 জন কম হলেও এই জমিটা একসাথে ওন করে, রাইট? সো আমি তো 5,000 লোককে এটা বলতে পারবো না যে এটা 6 কোটি টাকাতে বিক্রি হয়েছে। সো কি হবে যে ওখানে 10 কোটি টাকা দিয়ে যদি হয়, মানে অল ট্রানজাকশন কস্ট ইনক্লুড করলে পরে ওটাকে ধরো বলতে পারি যে 9,90,00,000 টাকায় বিক্রি হয়েছে। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। সো ওই দিক থেকে ইউ উইল মোস্ট লাইকলি সি যে রিটার্নটা হাইয়েস্টই আসছে কম্পেয়ার টু আদার ইনভেস্টমেন্টস। এগেন, ইফ এভরিথিং গোজ ওয়েল, যত 50 বছরে যেরকম পারফর্ম করেছে ল্যান্ড ওরকমই যদি পারফর্ম করে, এটা এক নম্বর। অ্যান্ড সেকেন্ড হচ্ছে বাংলাদেশে কিন্তু নতুন ল্যান্ড তৈরি হয় না, কিন্তু বাংলাদেশের পপুলেশন বেড়েই যাচ্ছে, বাংলাদেশের ল্যান্ডের ডিমান্ড বেড়েই যাচ্ছে। ইনফ্যাক্ট ঢাকার পপুলেশন এভরি ইয়ার ড্রাস্টিক্যালি বাড়ে। গ্রাম থেকে, অন্যান্য শহর থেকে আরো লোক ঢাকায় মুভ করে। তো ঢাকার আশেপাশের জমির দাম কমার, ইকোনমিক্স এর ক্ষেত্রে ডিমান্ড এন্ড সাপ্লাই যদি চিন্তা করি, তাহলে ওটার চান্সেস খুব কম। সো আনলেস এই যে আমাদের দেশে যে কোনো একটা বন্যা হলো, আনলেস কোনো একটা এরকম বন্যা হয় যে কারণে ঢাকার সিগনিফিকেন্ট একটা পোর্শন পানির নিচে চলে যায়,
আল্লাহ না করুক যদি ওই সময় আমাদের জমিটাও ওখানে পড়ে, অনেক লোকের সাথে যেরকম, তখন না মানে ইট ওয়ন্ট বি আ কনভারসেশন, তোমার মনে হবে না যে জমি জমা আমাকে আহ এটা ঠকাচ্ছে কোনোভাবে বা চিট করছে। ইউ উইল সি যে জমিটা আসলেই পানির নিচে, যে কারণে আমার এখন ওই জমির দাম কম। তো ওই সময় হয়তো তখন আমরা জমিটা বেচবো না, উইল হোল্ড ইট ফর অ্যানাদার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম। এখানে আমি প্রিটি শিওর সবাই বুঝবে যে আরো কিছু বছর যদি ধরি, যখন নাকি পানিটা ক্লিয়ার হয়ে যাবে, যখন নাকি এখান থেকে আরো বালি ভরাট করে আমরা উঠে আনতে পারবো, তখন জমির দামটা আবার রিকভার করে ইট উইল গো ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। সো এরকম করে জমিতে হয়। সো জমি যে অ্যাবসোলুটলি জিরো রিস্ক তা না, বাট এট দ্য সেম টাইম রিস্ক ভার্সেস রিটার্ন চিন্তা করলে কম্পারেটিভলি রিস্কটা অনেক কম, অনেকটাই কম যদি আমরা ভালো জমিতে ইনভেস্ট করতে পারি। যেরকম পূর্বাচল, রাজুকের ডেভেলপমেন্ট, এইসব জায়গায় হচ্ছে ল্যান্ডস আর ফেয়ারলি মানে ক্লিন, রেকর্ডস ক্লিন। আর প্লাস হচ্ছে জমি জমায় আমাদের যে রিয়েল স্টেট টিম আছে, তাদের দে হ্যাভ মোর দ্যান 30 years অফ এক্সপিরিয়েন্স ডুইং দিস। তো তারা একদম ইনসাইড আউট, মানে RS পর্চা, SA সার্ভে, CS সার্ভে থেকে চিন্তা মানে শুরু করে একদম গ্রাউন্ড লেভেল, তারপরে আহ, যে লোকাল কাউন্সিলর থাকে তাদের কাছ থেকে আহ, মানে ইনহেরিটেন্স সার্টিফিকেট, এগুলো সব মানে কয়জন তার ওয়ারিশ আছে, ওয়ারিশ সার্টিফিকেট গুলো সব চেক করে নিয়েই আমরা জমি কিনি। So একটা জমি কেনার আগে কিন্তু আমরা আবার 2 মাস পুরো ডিউ ডিলিজেন্স করি। তো এইসব কিছু মিলায় বলা যেতে পারে জমি জমাতে আই এম প্রিটি কনফিডেন্ট যে আমরা যে জমিতে ইনভেস্ট করি ওটা হচ্ছে পুরো ক্লিন থাকে। সো দ্যাট অলসো গিভস আওয়ার ইউজার্স অ্যানাদার লেভেল অফ কনফিডেন্স যে এই জমিটাতে কোনো ভেজাল থাকার চান্সেস খুবই খুবই আই নাই। থিঙ্ক ভাইয়া এখানে আরেকটা জিনিস যেটা মেনশন করা যায় সেটা হচ্ছে গিয়ে অ্যাবাউট অডিটিং দ্য ল্যান্ড। উই ওয়ার অলসো থিঙ্কিং অফ আচ্ছা গেটিং অ্যান এক্সটার্নাল অডিটর, যে ইয়ারলি বেসিসে যদি কেউ এসে অডিট করে দেয় তাহলে উই ক্যান শেয়ার দ্যাট উইথ দ্য বাট অনেক মানে ইউজার্স হচ্ছে কি, ইন দ্য লং যখন টার্ম। নাকি আমরা প্রতি যেরকম 3 মাস পর পর কিন্তু ল্যান্ডের রিভ্যালুয়েশন করে, যে ধরো আমি আজকে 1,000 টাকা ইনভেস্ট করলাম, কালকে এই 1,000 টাকাটার দাম, জমিটার যদি এরকম দেখি যে আমরা দাম বেড়ে গেছে, ইট কুড বি যে 1,000 ইউনিটের দাম 1,050 টাকা হয়ে গেছে, 1,080 টাকা হয়ে গেছে, যাই হোক, হুম প্রতি 3 মাস পর পর আমরা কিন্তু এভাবে ল্যান্ডটা রিভ্যালুয়েট করে। সো এই হুম রিভ্যালুয়েশনের সময়ও দেয়ার আর অডিটরস হু ক্যান কাম এন্ড টেল ইউ যে এই জমির অ্যাকচুয়াল ভ্যালু কত। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু গেট ইট রিভ্যালুয়েট বাই দেমসেলফ, সেটাও করতে পারে, এটা তো আমরা করাই। সো এভরি 3 মান্থ পর পর ইউ উইল বি এবল টু সি দি আপডেটেড ল্যান্ড প্রাইস বা আজকের দিনের ল্যান্ড প্রাইস কত। ইনফ্যাক্ট আমাদের নেক্সট রিভ্যালুয়েশনটা হচ্ছে মিড সেপ্টেম্বরে। সো অ্যারাউন্ড ইয়া সেপ্টেম্বরের 16 তারিখে ইউ উইল বি এবল টু সি হোয়াট দ্য কারেন্ট ভ্যালু অফ দ্যাট ল্যান্ড ইজ। ইজ দিস দ্য ফার্স্ট টাইম অ্যান্ড অনলি ভেঞ্চার অফ জমি জমা? জমি জমার এইটা ফার্স্ট কোম্পানি। ইয়েস, জমি জমার আগে কোনো কোম্পানি ছিল না। এই জমি জমা মানে মডেলে বা ফ্র্যাকশনালাইজ ল্যান্ড ইনভেস্টমেন্টই বাংলাদেশে উই আর দি অনলি কোম্পানি। এর আগে কোনো কোম্পানি ছিল না। সো জমি জমা আরেকটা কোয়েশ্চেন। এটা না যে মানে মানে আমাদের ফ্যামিলিগত কারো ছিল না, বা যারা জমি জমায় কাজ করে ওদের কারো আগে কখনো ছিল না। ইনফ্যাক্ট সামিহার নিজেরই আগে একটা কোম্পানি ছিল, ওর নিজের একটা স্টার্ট আপ ছিল। সো ইয়া উই হ্যাভ কোম্পানিজ বিফোর, বাট জমি জমার মডেলে বা ল্যান্ড কোম্পানি জমি জমার হচ্ছে এটা ফার্স্ট। তারপরে হাউ আই থিঙ্ক will আরেকটা make কোয়েশ্চেন। revenue from this business model? Share ইয়া if you have. হ্যাঁ হ্যাঁ, প্রতীক, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। সো জমি জমা কিভাবে টাকা বানায়? সো আমরা যখন বলি যে জমিটাকে আমরা 5 কোটি টাকা দিয়ে কিনতেছি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে পরে এটা আমরা বিক্রি করে দিব। সো প্রতীক ধরলো আমাদের থেকে 50,000 টাকার ইউনিটস কিনলো, তো 50,000 টাকা ইনভেস্ট করলো। তারপর যখন ও বিক্রি করতে যাচ্ছে বা যখন ও রিটার্নের টাইম আসে, তখন আমরা দেখলাম 50,000 টাকাটা 100,000 হয়ে গেছে, রাইট? সো ডাবল হয়ে গেছে। সো ওর ফার্স্টের ও যে 50,000 ইনভেস্ট করছিল ওটা কিন্তু আমরা প্রতীককে দিয়ে দিব। তারপরে যে ওর 50,000 টাকা লাভ হচ্ছে, ওই লাভটা আমরা প্রফিট স্প্লিট মডেলে কাজ করি, মানে উই প্রফিট শেয়ার। সো উই কিপ 20% অফ দ্য প্রফিটস, প্রতীক গেটস 80% অফ দ্য প্রফিটস। মানে যদি প্রতীকের এখানে 2 লাখ টাকা লাভ হয়, তাহলে আমরা ওকে 1,60,000 টাকা দিব, আমরা 40,000 টাকা রাখবো। So, ওই মডেলে জমি জমা অপারেটস, যে 10 লাখ টাকা লাভ হলে 8 লাখ টাকা প্রতীকের, 2 লাখ টাকা আমাদের। ডাজ দ্যাট মেক সেন্স প্রতীক? ইয়া আই থিঙ্ক হি নোটিস। ওকে, সাউন্ডস গুড। সো জমি জমা প্রফিট স্প্লিট মডেলে কাজ করে। ইফ ইউ ডোন্ট মেক এনি প্রফিট, ধরো তুমি যদি চিন্তা করো তুমি আজকে কিনলা, আমরা তো 3 মাস পর পর ইভ্যালুয়েশন করি,
তুমি যদি আজকে কিনলা, 10 দিন 15 দিন 20 দিন পরে তোমার টাকা লাগলো, তুমি বিক্রি করে দিলা, তাহলে তুমি ওখানে কোনো প্রফিট পাবা না, বিকজ তুমি যেই দামে কিনতেছো সেই দামেই বেচতে হবে তোমার। তো 3 মাসের কম ইনভেস্ট করলে পরে দের ইজ অলমোস্ট সার্টেনটি দিয়ে তুমি পাবা না, আনলেস তুমি ধরো আজকে কিনো এন্ড দেন তুমি 15 তারিখে যখন নাকি আমাদের রিভ্যালুয়েশন হচ্ছে তখন বিক্রি করো, তখন তুমি একটু কিছু রেভিনিউ, তখন তখন কিছু প্রফিট বানাতে পারবা। বাট তুমি যদি কোনো প্রফিট না করো, তুমি যদি 1,000 টাকা দিয়ে কিনে 1,000 টাকায় বিক্রি করে দাও, তাহলে জমি জমা তোমার থেকে কোনো প্রফিট পাবে না, বিকজ কোনো প্রফিট হয়ই নাই। যদি প্রফিট হয়, সেই ক্ষেত্রেই জমি জমা ওই প্রফিটের 20% রাখে। অলরাইট, আই থিঙ্ক উই আর অলমোস্ট আওয়ার Wednesday. মার্কে চলে আসতেছি, আমাদের আর লাস্ট 5 মিনিট আছে। সো কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, এনিথিং দ্যাট আই ক্যান অ্যান্সার, দ্যাট উইল বি দ্যাট উইল বি গ্রেট। তাহলে আমরা এই টাইমটা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো। তাছাড়া ইট হ্যাজ বিন গ্রেট, অনেক ভালো ভালো কোয়েশ্চেন্স আসছে, আই থিঙ্ক ডিসকাশন আজকে অনেক ভালো হয়েছে। তানভীর ইসলাম হ্যাজ আ কোয়েশ্চেন, আমি একটু ওকে আনমিউট করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, এম আই অডিবল? ওয়ালাইকুম আসসালাম তানভীর। ফার্স্ট অফ অল আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ভাইয়া যে আপনারা এই যে নতুন এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, যে প্রিভিয়াসলি এরকম কোন একটা টোকেনাইজ মানে একটা জমি জমা করে হ্যাঁ টিকিটিং করার এই আইডিয়াটা ছিল না, বাংলাদেশে এক্সিস্ট করতো না। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ভাই আপনি এই জিনিসটা করছেন, সো দ্যাট আমরা যারা স্টুডেন্ট, আমি কারেন্টলি স্টুডেন্ট অ্যাট বিউপি। সো মানে আই এম রিয়েলি হোপফুল যে আপনাদের ভেঞ্চারটা আরো সাকসেসফুল হোক। আই এম অলসো ভেরি গ্ল্যাড যে এই জিনিসটা আমরা করতে পারছি, বিকজ আমি অনেকদিন যাবত চিন্তা করছিলাম যে বাংলাদেশে ধরো যার কাছে 5 কোটি টাকা আছে, সে জমিতে ইনভেস্ট করে 10 কোটি টাকা বানায় ফেলে, রাইট? কিন্তু যার কাছে 5 কোটি টাকা নাই, 5 লাখ টাকা আছে, রাইট, সে 5 লাখ টাকাকে 10 লাখ কেন বানাতে পারে না? মানে এই হাই রিটার্ন অ্যাসেট গুলা যারা নাকি মিডল ক্লাস বা যাদের কাছে 50,000 টাকা, সে ইনভেস্ট করে কেন 1 লাখ বানাতে পারতেছেন? ইটস এই রিয়েলি জন্য ডেমোক্রেটাইজ কমেন্ডেবল। করাটা, আই রিয়েলি, মানে আই এম সো গ্ল্যাড যে উই কুড ডু ইট। ইয়া ভাইয়া, এটা অ্যাকচুয়ালি অনেক কমেন্ডেবল। সো আসলে এটা অনেক যারা লোয়ার ক্লাস বা মিডল ক্লাস আছে ওদের জন্য অনেক একটা বড় অপরচুনিটি। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এনিওয়েজ, আমার দুইটা কোশ্চেন ছিল ভাইয়া। সো হ্যাঁ, বলো। হ্যাঁ, যে এই যে একটু আগে বললেন ভাইয়া যে আমরা যখন একটা 3 মাস আগে, লাইক সাপোজ এখন যে পূর্বাচলের জমিটা আছে, হ্যাঁ, রাইট। আমরা এখন পারচেস করলাম এবং এখানে দেখাই যাচ্ছে যে আমাদের রিটার্নটা হবে 1000-এর মধ্যে বা 700 বা 800 এরকম সামথিং, রাইট? সো এখন যখন আবার 3 মাস পর একটা রিভ্যালুয়েশন হবে বলছেন, তাই না ভাইয়া? হুম। তো ইন দ্যাট কেস সাপোজ ওই সময় দেখা গেলো যে ওই জিনিসটা আবার বেড়ে গেছে, আপনাদের রিভ্যালুয়েশন বা অডিটিং এর মাধ্যমে দেখলেন যে ওই অ্যামাউন্টটা বেড়ে গেছে। তো হুম। আমরা কি ওই অ্যামাউন্টটা পাবো বা আমরা কি দেখতে পারবো নাকি আমরা যে সো আমরা পার্টিকুলার সময় যে অ্যামাউন্টটা রাইট, দেখাচ্ছিল ওটাই পাবো? তো এখানে আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আই থিঙ্ক যে রিটার্ন অ্যামাউন্টটা তুমি দেখতেছো ওইটা হচ্ছে আমাদের আহ সামনে একটু, হ্যাঁ সেরকম এক্স্যাক্টলি, তো ফোরকাস্টেড রিটার্নের কথা বলতেছো তুমি, যে নিচে যেটা দেখাচ্ছে। জি ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, তো এইটা আমরা বলতেছি হচ্ছে যে কি রেটে আমরা বিক্রি করতে পারি। তো ওটা বলছিলাম যে যদি আমরা 9 কোটি থেকে 12 কোটি টাকার মধ্যে এস্টিমেট করতেছি যে হবে, যেটা বিক্রি অ্যাট অগস্ট 2028, রাইট, ম্যাচুরিটি পিরিয়ডটা যেটা লেখা আছে। জি ভাইয়া। তো অগাস্টে 2028-এ যদি এটার দাম 9 কোটি থেকে 12 কোটির মধ্যেই থাকে, তাহলে পরে ওইটাই থাকবে। কিন্তু আমরা কিন্তু আজকে, মানে এই 3 মাস পরে কিন্তু জানবো না যে অগাস্ট 2028-এ কি হবে, রাইট? সো ওই রেঞ্জটা কিন্তু আমরা রেগুলারলি চেঞ্জ হয় না। এটা আরো কাছে গিয়ে আমরা দেখতে পারি, ধরো যে আমরা 2027-এর দিকে দেখলাম যে অলরেডি 12 কোটি টাকা হয়ে গেছে, আর আমাদের আরো 1 বছর আছে মেচুরিটি, ঠিক আছে? তখন আমরা এই ফোরকাস্ট রিটার্নটা চেঞ্জ করতে পারবো যে ও আচ্ছা, তার মানে রিটার্নটা আরো বেশি হবে। কিন্তু আমি এখন কিন্তু বলতে পারবো না যে 9 কোটি থেকে 12 কোটির থেকে বেশি বা কম হবে, রাইট? সো আমরা একটা, মানে অন্যান্য রাজুকের প্রপার্টি ওদের গ্রোথ বেস চিন্তা করে আমরা দিয়ে রাখছি যে এরকম রেঞ্জের মধ্যে বিক্রি হবে। আর ইভ্যালুয়েশন যে 3 মাস পর পর করি, ওটা কোন প্রাইসটা চেঞ্জ করে, ওটা হচ্ছে তোমার পারচেস প্রাইস। আর একটু উপরে স্ক্রল করবো আমি। হ্যাঁ, যে এই যে এখন ল্যান্ডের ভ্যালু দেখো, নিচে লেখা আছে 5,18,40,000 টাকা, দেখছো? এই ভ্যালুটা চেঞ্জ হয় হচ্ছে প্রতি ইভ্যালুয়েশন। তো প্রতি 3 মাস পর পর একটা টিম যে দেখে যে এই জমির আজকের দিনে কত টাকায় বেচা সম্ভব, মানে এইটার অ্যাভারেজ ভ্যালু কত হতে পারে। এটা নিয়েও একটু বলি আমরা কি প্রসেসে এই এই ইভ্যালুয়েশনটা করি। একটা হচ্ছে যদি জমি জমার যে প্লটটা আছে এটার আশেপাশে 5 কাঠার সাউথ ফেসিং লেক ভিউ এরকম কোনো প্লট বিক্রি হয়ে থাকে যেটা নাকি ইকুয়ালি কম্পারেবল, তখন ওইটার যে দামে বিক্রি হলো গত 1-1.5 মাসের মধ্যে, সেই দামই ধরে নেই এই প্লটটাও তাহলে একই দাম হবে।
সো ওইভাবে আমরা এটা আপডেট করি। আর যদি কোনো কম্পারেবল প্লট যেটা সেম ফিচার্স ওগুলা না পাওয়া যায়, তখন আমরা কি করি, 5টা ইন্ডিপেন্ডেন্ট রিয়েল এস্টেট এজেন্টস ওদের থেকে কোট নিই যে এই জমির আজকের সেল ভ্যালু কত আছে মার্কেটে, কোট দাও। ওদের 5জনের কোটের যে অ্যাভারেজটা হয়, সেই অ্যাভারেজটাই হচ্ছে আমরা ল্যান্ডের ভ্যালুকে অ্যাসাইন করি। এই প্রসেসটাই কিন্তু তোমার যখন নাকি তুমি ল্যান্ডে বলে না যে জমি মর্টগেজ করে লোন নিচ্ছি বা জমি কোল্যাটারাল রেখে লোন নিচ্ছি, তখন ব্যাংকের আইডিয়ালি এই প্রসেসের থ্রুতে যে ইভ্যালুয়েশন করার কথা যে তোমার আজকের জমি কত। সো এই প্রসেসটা ইজ ভেরি স্ট্যান্ডার্ড, যে আমরা কোন বেসিসে জমির ভ্যালু সেট করি। বাট বুঝতে পারছি তানভীর ব্যাপারটা, যে কি কোন জিনিসটা চেঞ্জ হবে। জি ভাই, এটা বুঝেছি। তো আপনি যেটা বলছেন বা 2027 কি বা 2028 কি, ইভেন যখন আপনার সেলটা করতেছেন ম্যাচিউর হওয়ার সময়, হ্যাঁ, সে হ্যাঁ, আপনার এই মুহূর্তে আপনারা এক্সপেক্ট করছেন যে এটা 12 লাখ, হাইয়েস্ট 12 কোটি টাকা হাইয়েস্ট দিয়ে। 12 কোটিতে যাবে, হ্যাঁ। হ্যাঁ। তো এখন দেখলেন যখন মেচিউর হচ্ছে ওটা এখন 13 কোটি দিয়ে সেল করছেন, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, তখন পারছেন? তুমি দেখতে পারবা, তুমি তখন দেখবা যে তোমার রিটার্ন হচ্ছে 25%-এর থেকে, তখন তুমি হচ্ছে পাবা আরো বেশি। তো ওই যে আর একটু স্ক্রল ডাউন করবা সামিহা, নিচে ওই যে ক্যালকুলেটরটার ওখানে। হ্যাঁ। সো তখন তুমি 2500 পার ইউনিট তার থেকেও বেশি পাবো, যে ফোরকাস্টেড রিটার্ন যে আমাদের ছিল, ফোরকাস্টেড এর থেকে বেশি আসছে রিটার্ন। এই জন্যই কিন্তু আমরা এটাকে ফোরকাস্টেড বলতেছি, মানে আসল রিটার্ন কত হবে এটা আমরা জানি না। আচ্ছা, এটা তো ভাইয়া যতক্ষণ পর্যন্ত আপনাদের এই অফারিংটা মানে অনলাইন আছে, অ্যাক্টিভ আছে, ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি। যখন এটা ক্লোজ হয়ে যাবে, লাইক আই ফার্মার বলেন বা কখনো দেখতে এগ্রিকেট। পারবা, বিকজ তুমি তো যে কোনো সময় এটা বিক্রি করতে পারবা। ধরো যে এটা আমরা বললাম কালকের মধ্যে সব ইউনিট বিক্রি হয়ে গেছে, রাইট? হ্যাঁ। তুমি এটা তাও 5 বছর যতক্ষণ পর্যন্ত ম্যাচুরিটি না হবে, ম্যাচুরড না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অফারিংটা থাকবেই। তুমি জাস্ট দেখবা কোনো নতুন ইউনিট অ্যাভেলেবল নাই। আবার ধরো কালকে রাকিবুল বা ফারজানা ইউনিট যেটা কিনা ছিল, ওরা ওটা বিক্রি করার চেষ্টা করছে, তখন ওরা যখন নাকি সেল করবে তখন কিন্তু এখানে ইউনিট আবার অ্যাভেলেবল হবে। ধরো ওরা যখন বিক্রি করতে আসবে তখন তুমি যদি আসো, তুমি দেখবা তখন যে ইউনিট আবার অ্যাভেলেবল হয়ে যাবে, তুমি যে 10টা ইউনিট বিক্রি করতে আসো তুমি 10টা ইউনিট কিনতে পারবা। আপ আনটিল জমিজমা এক্সিস্টস, মানে যখন নাকি 2028-এ গিয়ে যখন জমিজমাটা বিক্রি করে দিবে, তখন আর তুমি এই পেজ দেখতে পারবা না। তার আগ পর্যন্ত তুমি এই পেজ দেখতে থাকতে পারবা, আর তুমি এটার ও ইভ্যালুয়েশন চেক করতে দেখতেই পারবা যে কিভাবে দাম বাড়তেছে ওভার টাইম, ইউনিট আচ্ছা। অ্যাভেলেবল থাকুক কি না থাকুক। আচ্ছা ভাই, সো বেসিক্যালি এটার জন্য কোনো পার্সোনালি কারো ইমেল বা এরকম যাবে না, জাস্ট এরকম অনলাইনে সবাই দেখবে যে অনলাইনে সবাই দেখতে পারবে কি। ওকে ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে রিসিভ করার কাছে যেন যখন এটা ম্যাচিওর হবে বা আমরা যখন এই অ্যামাউন্টটা পাবো, ইন এর কেসে ফর এক্সাম্পল যাদের অলরেডি আপনার ব্যাংক আছে, আমরা যারা স্টুডেন্ট আছি বা আমাদের যাদের এরকম অ্যাভেলেবেল নাই, ছিল আমাদের তো একটা সার্টেন অ্যামাউন্ট টিউশন থেকে বলেন বা নানা রকম থেকে আমরা তো টাকাটা পাই, রাইট? তো রাইট। আমাদের যদি ব্যাংক না থাকে, তো ইন দ্যাট কেস ব্যাংক হয় যে 18 বছর পরে যে কেউ খুলতে পারে, বাট স্টিল আমরা ওই টাকাটা কিভাবে পাবো, আপনার থেকে রাইট। কিভাবে রিসিভ করবো? তোমাকে তোমার অ্যান্সারটা দিচ্ছি, বা তার আগে একটা কুইক অ্যান্সার করি একটু আমিরার। তো আমিরা জিজ্ঞেস করতেছে, ক্যান উই চেক দ্য ডকুমেন্টস অফ দ্য ল্যান্ড বিফোর ইনভেস্টিং? আমিরা, ইয়েস। তুমি আমাদের দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যেই হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আমাদের ফোন নাম্বারও। সো ইউ ক্যান টেক্সট আস, গিভ আস আ কল, ওর মানে হোয়াটসঅ্যাপে রিচ আউট করো, উইল বি এবল টু সেন্ড ইউ দ্য ল্যান্ডের ডকুমেন্টস টু ভেরিফাই। তুমি তো অফিসে এসে ফিজিক্যালি বলতে পারো যে আই ওয়ান্ট টু সেট আপ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ জমিজমা টু ভেরিফাই ডকুমেন্টস। তো ওই দিন আমরা অফিসে তোমার জন্য ডকুমেন্টস রেডি রাখবো, তুমি এসে ফিজিক্যালি ডকুমেন্টস চেক করে যেতে পারবা। ইউ ক্যান ব্রিং ইউর লয়ার টু চেক দ্য ডকুমেন্ট as well. তুমি যেভাবে চাও, however you want to verify, you can verify the documents. আচ্ছা, এখন তানভীরের ইসে আসে। তানভীর, তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তুমি বিকাশ টু ব্যাংক করতে পারো। there is a অপশন টু সেন্ড মানি ভাইয়া বিকাশ। তখন তুমি যখন নাকি উইথড্র করবা বা তখন নাকি তুমি চেক আউট করবা, তখন তুমি আমাদেরকে জাস্ট সাপোর্টে বলতে হবে। এই ফিচারটা আমরা এখনো এনেবল করি নাই, যে টু টেক ইট অন ইউর বিকাশ। এটা আপাতত 2 মাসের মধ্যে হয়তো হয়ে যাবে। আর তুমি আমাদেরকে বললেই হবে যে ভাইয়া আমার অ্যাকাউন্টের টাকাটা আপনি আমাকে বিকাশ অ্যাকাউন্টে দেন। সো তখন যখন তুমি উইথড্র রিকোয়েস্টটা পাঠাবা ফর ইউর মানি, তখন আমরা তোমাকে অ্যাকাউন্টটা বিকাশ অ্যাকাউন্টে দিব। মেক সেন্স? তাহলে দিকে আনমিউট করি দাঁড়াও। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আর ওই যে একটু আগে বলেছিলেন সিকিউরিটি এন্ড এর ব্যাপারে, সো আমি আপনাদের ওয়েবসাইট দেখেছিলাম যে যখন আমরা পারচেসটা করবো একটা লিগ্যাল ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে, সো ওটার একটু ক্রেডিবিলিটি নিয়ে আমি একটু কনফার্ম হতে চাচ্ছিলাম যে আমি ওটা ওই পেপারটা নিয়ে কতটুকু ক্লেম করতে পারবো যে আমি আপনাদের উপরে এত টাকা ইনভেস্ট করলাম। তুমি আমাদের এগেনস্টে কেস করতে পারবা, ওটা তোমার ওনারশিপ ডকুমেন্টেশন হিসেবে তোমাকে তোমার ওইটা তোমার ওনারশিপ ডকুমেন্ট বেসিক্যালি। সো তুমি যদি চাও টু প্রুভ যে বা তোমার ওনারশিপ স্ট্যাবলিশ করতে চাও, দেন ইটস হ্যাঁ। আ লিগাল ডকুমেন্ট। মানে এটা আমরা আমাদের লিগাল টিম থেকে ভেরিফাই করায় আসছি যে দিস ইজ ইয়োর ডকুমেন্ট হুইচ স্ট্যাবলিশেস ইয়োর ওনারশিপ।
আচ্ছা, ওই পেপারটাতে লাইক মনে করেন সে ফর এক্সাম্পল ওখানে আরসিএস বা সিজে, মানে যে আমি এগুলো আসলে এখন অতটুকু জানি না ইন ডেপথ, হ্যাঁ বেসিক্যালি ওইসব ডিটেলস গুলো দেওয়া থাকবে না, সো দ্যাট হ্যাঁ, আমি আমাদের আমাদের আরজিএসসি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, ট্রেড লাইসেন্স দেওয়া থাকে, জমি জমার প্যাডের উপরে হয়। সো জমি জমার তোমার কি জানি বলে, লেটার হেড থাকে, হ্যাঁ। তারপরে আমাদের সিগনেচার ক্রেডিবিলিটি থাকে, সিল, ইদার ওয়ান অফ দেম যেটা দরকার। সো এনিথিং এন্ড এভরিথিং দ্যাট ইজ রিকোয়ার্ড টু মেক দ্য ডকুমেন্ট আ ক্রেডিবল ডকুমেন্ট, ওগুলো সবই থাকে। সো তুমি ওটা ইউজ করে তুমি তোমার ওনারশিপ যেন স্ট্যাবলিশ করতে পারো, সেটার জন্য যা যা করতে হবে সবই করা আছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর No ক্লিয়ারিং। worries, no worries. Tanvir, Mahi বলতেছে, can we see the documents, quotation from real estate and other comparative documents of the quarterly evaluation if we request them? Yes, মাহি তুমি ওটা দেখতে পারবা, বাট দ্য বেস্ট ওয়ে, তুমি যদি অ্যাকচুয়ালি রিয়েল এস্টেটের অ্যাকচুয়াল ভ্যালু জানতে চাও, ইটস বেস্ট টু জাস্ট আস্ক পিপল ইন দ্যাট এরিয়া, যে ভাই এই জমির দাম বলতেছে 5,18,00,000 টাকা, এটা কি আসলে 5,18,00,000 টাকার জমি? And the local people will be able to give you the best estimate. এটা জাস্ট আমি জমি জমার জন্য বলছি না, তুমি যদি ফিউচারে যে কোনো জায়গায় জমি কিনতে যাও, ডু ভেরিফাই উইথ দ্য লোকাল পিপল ওভার দেয়ার, যাদের নাকি তোমাকে অতটা চিনেও না। So ওরা তোমাকে বলতে পারবে এই জমির অ্যাকচুয়াল দাম কি ওরকম কিনা। অ্যাস্ক আ ফিউ পিপল, একজনকে জিজ্ঞেস করো না, একজন হয়তো তোমাকে অনেক সময় বাংলাদেশে আমি যারা দেখছি হয়তো জানেও না, একটা উল্টাপাল্টা দাম বলে দিতে পারে। সো 3-4 জনকে জিজ্ঞেস করো আশেপাশে যারা আছে, ওরা তোমাকে বলতে পারবে সে অ্যাকচুয়াল জমিটার ভ্যালিউ কত। আমি একটা জিনিস হচ্ছে সবাইকে একটু বলবো যে ডোন্ট গেট হাং আপ অন দ্য স্পেসিফিক্স, যে ভাই এটা তো আসলে 5,15,00,000 টাকার জমি, আপনারা 5,18,00,000 টাকা কেন বলতেছেন। থিঙ্ক অফ ইট অ্যাজ যে এই জমি থেকে রিটার্ন যে জেনারেট হবে, আমি যদি আজকে এখানে ইনভেস্ট না করে অন্য যে কোনো জায়গায় ইনভেস্ট করি, রাইট, বিট গোল্ড, আমার কাছে অপশন কি কি আছে, বিট স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই যে যেগুলো আমরা বললাম সঞ্চয়পত্র, ওগুলা সবগুলোর থেকে কি আমার কাছে মনে হয় যে এই জমিটার দাম বাড়বে সব থেকে বেশি? যদি মনে হয় যে হ্যাঁ জমির দাম বাড়বে, আর তারপর তুমি যদি গিয়ে দেখো যে এটার জমির দাম মোটামুটি তোমাকে তোমার তুমি যখন সার্ভে করবা দেখবা যে মোটামুটি সেম আসতেছে, তখন তুমি এটাকে আহ, ই করতে পারবা, জাস্ট বলতে পারবা যে ইয়েস দিস ইজ মেক্স সেন্স ফর মি অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অপশন, দেন গো ফর ইট। তখন আর তুমি চিন্তা করো না যে অন্য কোনো কিছু, আহ, মানে এই 1 টাকা 2 টাকার, মানে অন ই স্কেল, যে 48,000 ইউনিটস এর মধ্যে তোমার রিটার্নের 1 টাকা 2 টাকা এদিক ওদিক হবে কিনা। হ্যাঁ Just adding there, যে we do want to give out like quarterly reports in the future, যেখানে হচ্ছে you can make sure যে আচ্ছা this was the original price and 3 মাস পরে এটা হয়েছে, 3 মাস পরে এটা হয়েছে। তো আমরা আমাদের ইমেইলেও আমরা অ্যাকচুয়ালি পাঠিয়ে দিই ইভ্যালুয়েশন হলে, you can get the updated price in your email with the history even, so that you can see আচ্ছা this is the rate that it's increasing and everything. অলরাইট, আই থিঙ্ক উই আর এট টাইম। গ্যাস তোমরা যারা, if you have to leave, feel free to drop off. আমি দেখতেছি যে তানভীর আবার ওর হ্যান্ড রেজ করছে, so I'll just take his last question. But যদি feel free to, মানে stay and listen to our conversation. But if you think যে হয়ে গেছে, আমি আমার যা জানার জেনে গেছি, then feel free to leave বা end the call. তানভীর বলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সামি হাবু অলমোস্ট ক্লিয়ার করে দিয়েছে কোশ্চেনটা, বাট আরেকটু কনফার্ম হতে চাচ্ছিলাম। লাইক দেখেন, আমরা যদি কোনো একটা কোম্পানিতে স্টক পারচেস করতে চাই, সেন কেস আমরা তাদের ওই যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখতে পারি, ইনকাম স্টেটমেন্ট বা Right. ব্যালেন্স শিট এগুলা। So, জমি জমার ক্ষেত্রে, সরি জমির ক্ষেত্রে এই জিনিসগুলো হ্যাঁ আমরা কিন্তু ওই ক্রেডিবিলিটি কেমন বুঝবো, মানে এটা কে অডিট করে কে আপনাদের ক্ষেত্রে? অডিট করে? সো হ্যাঁ সত্যি কথা বলতে, তুমি যেসব কোম্পানির ডকুমেন্টস দেখো স্টক মার্কেটে স্টক কেনার সময়, ওগুলা হচ্ছে সিএ ফার্মরা অডিট করে। হ্যাঁ দিস ইজ হ্যাঁ রিকোয়ারমেন্ট, কারণ ওরা যখন নাকি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, পাবলিক মার্কেটসে যখন লিস্ট করে ওদের শেয়ার, তখন ওদের এই অডিটেড রিপোর্টটা জমা দিতে হয়। এখন ওই অডিট কি কেউ জমির জন্য করবে? মানে সিএ ফার্ম কি এসে তোমার বুকস দেখবে? মানে তোমার অ্যাকাউন্টিং বুকস দেখে, তোমার মানে হ্যাঁ রেভিনিউ প্রফিট ওগুলা দেখে, জমির কিন্তু কোনো অ্যাকাউন্টিং বুকস হয় না। সো কোনো সিএ ফার্ম এসে তোমার এটা অডিট করবে না। সো এটা তোমার অ্যাসেট ইভ্যালুয়েশন বা অ্যাসেট প্রাইস ইভ্যালুয়েশন যারা করে ওরা করবে। ঠিক আছে, বুঝতে পারছি ডিফারেন্সটা? হ্যাঁ ভাইয়া, মানে আমার হচ্ছে, কোশ্চেনটা ছিল যে হ্যাঁ সেকেন্ড হচ্ছে জমিটা। হ্যাঁ মানে আসি যে বাংলাদেশের ক্ষেত্রে ইভেন তুমি জানো তুমি কতটুকু এখানে ওয়েল ভার্সড, বাট স্টক মার্কেটে যেসব নাকি অডিটেড রিপোর্টস আমরা দেখি, ওগুলা কিন্তু অনেকটা সময় নট ভেরি ম্যানিপুলেটেড। ভেরি ভেরি হাইলি ম্যানিপুলেটেড।
তো এর জন্য আই উড সে যে কাইন্ড অফ থিঙ্ক মানে সি দ্য নাম্বারস ইয়োর সেলফ, ওরা যেটা বলতেছে আসলে কি এটা পারফর্ম করছে কিনা। ল্যান্ডের ক্ষেত্রে ইটস অ্যাকচুয়ালি লট ইজিয়ার। তুমি ওখানে গিয়ে জাস্ট ল্যান্ড তো মানে ওখানে লুকানোর কিছু নাই যে আমি অ্যাকচুয়ালি প্রফিট না বা তাও দেখাচ্ছি নাম্বার চেঞ্জ করছি, এরকম কিছু নাই। ল্যান্ড ইজ দেয়ার, গো অ্যান্ড সি যে এই ল্যান্ডের আসলে ভ্যালু কিরকম। দ্যাটস ও যেটা বলছিলাম, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। আর তাছাড়া ইভ্যালুয়েশনের যে ডকুমেন্টের কথা বলছিল সামিহা, যে উই আর অলসো গোয়িং টু বি এবল টু গিভ ইউ আ ডকুমেন্ট যেখানে একটা থার্ড পার্টি গিয়ে ওই ল্যান্ডেরটা ইভ্যালুয়েশন করতেছে। সো ওই যে আমরা যেটা নাকি বললাম যে যেভাবেই হোক, ওয়েদার ইট বি এ কম্পারেবল মেথড বা 5 জন রিয়েল এস্টেট এজেন্ট থেকে কোর্ট নিয়ে যেভাবে আমরা ল্যান্ডের ইভ্যালুয়েশন করি, তুমি ওরকম একটা ইভ্যালুয়েশন রিপোর্ট পাইতে পারবে যেটা ইটস অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জের ভ্যালুতে এই এই জমির কারেন্ট প্রাইস আছে। হ্যাঁ ঠিক আছে ভাই। মানে আমি জানতে চাই মানে একটা জমি ওভার ভ্যালুড কিনা, ওভার ভ্যালুড একটা অ্যামাউন্ট শো করতেছি না ওয়েবসাইটে, হ্যাঁ। এটা ধরুন আমরা যারা ঢাকায় আছি বা আমরা আপনার সে ফর এক্সাম্পল আমরা যখন এক্সপ্যান্ড করবেন তখন চিটাগাং বলেন, রাজশাহী বলেন, বিভিন্ন জায়গায় এরকম আপনারা প্লট নিবেন, রাইট? এখন যারা ওই প্লেসে আছে তারা কিন্তু জানে যে ওই জায়গায় এরকম অ্যামাউন্ট হতে পারে, তুমি রাইট? কিভাবে জানবে? হ্যাঁ, আমরা এই যে পার্সন যারা একটা বাইরে অনেক দূরে আছে তারা তো আর পসিবল না যে রংপুরের ছেলেটা তার চিটাগাং গিয়ে তো আর ওই জমিটা, এইটাই রাইট? তো আপনারা ওই ক্রেডিবিলিটি কিভাবে নেবেন, ট্রাস্টটা কিভাবে কিভাবে পাওয়া। নেবেন? তো এইটা একটা হচ্ছে আমরা যে বলছিলাম রিপোর্টের কথা, বাট আমি এর জন্য না আরেকটা জিনিস চিন্তা করছি। আমাদের কিন্তু তোমরা যাদের নাকি অ্যাকাউন্ট আছে, ইফ ইউ ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন জমি জমা, তুমি কিন্তু একটা ফেসবুক গ্রুপ খুলতে পারো। মানে ফেসবুক একটা গ্রুপ আছে আমাদের, আমি জানি না তুমি জয়েন করছো কিনা বা অ্যাকাউন্ট খুলছো কিনা, বাট ইফ ইউ হ্যাভ ওপেন অ্যান অ্যাকাউন্ট, জয়েন দ্য ফেসবুক গ্রুপ। ওখানে গিয়ে যেটা হয় হলো, তুমি যে কোনো সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবা যে আচ্ছা ভাই, দেখলাম রংপুরে জমি জমার এই জমিটা আছে, এটার দাম দেখাচ্ছে এটা, আপনার রংপুরবাসীরা কি কি মনে হয়, এটা কি আসলে এরকম দাম? দেখবো ওখানে অন্যান্য রংপুরবাসী যারা আছে, উই ওয়ান্ট টু ক্রিয়েট আ কমিউনিটি, রাইট? এই কমিউনিটি ইজ দ্য বেস্ট ওয়ে টু এনশোর যে কোনো ইরেগুলারিটি যেন না হয়। আমি যদি এরকম যখন একজন আরেকজনের মধ্যে হয়, ট্রানজাকশন হয়, তো আমি তোমাকে বেচলাম, তুমি আমার থেকে কিনলা, তখন ইটস ইজি ফর মি টু টেল ইউ যে ভুলভাল যে এটা এটা এরকমই দাম, আর তুমি বলেছো আমার জানার উপায় নেই, ঠিক আছে ভাইয়ের কথা বিশ্বাস করে কিনে ফেলছি। But যখন আমরা এখন এক একটা জমির মধ্যে 5,000 জন, 6,000 জন, অ্যাজ মাচ অ্যাজ 48,000 জন মিলে ইনভেস্ট করতেছি, তখন উই ক্রিয়েট আ কমিউনিটি। ওই কমিউনিটি কিন্তু সেলফ রেগুলেটেড। মানে তুমি ওদের যখন জিজ্ঞেস করবা, কারো যদি মনে হয় যে না এই ভাই আমি রংপুরে থাকি, জমি জমা বলতেছে এই জমি ওরা কিনছে আসলে 1.5 কোটি টাকা দিয়ে, জমির দাম তো 70,000, 70 লাখ টাকা, ধরো হাফ, তখন ওখানেই কিন্তু মানে ইটস নট ভেরি ইজি ফর মি টু ডু দিস উইথ 50,000 পিপল, যে জি ভাই। একটা আজাইরা দাম বলে দিলাম এন্ড দেন গেটিং অ্যাওয়ে উইথ ইট। সো এর জন্য কমিউনিটি রেগুলেটেড বা কমিউনিটি বেসড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মস আর দ্য বেস্ট ওয়ে টু গো অ্যাবাউট ইট। কোনো উল্টাপাল্টা হতে গেলে কমিউনিটি বা তুমি ফেসবুক পেজে অন্য না কেউ তুমি যদি দেখো, মানে বলেই ফেলবে বা মানে এটা বের হয়েই যাবে। সো এর জন্য উই ওয়ান্ট টু ক্রিয়েট এ কমিউনিটি উইচ ইজ ভেরি সেলফ রেগুলেটেড, যেখানে কেউ কোনো উল্টাপাল্টা করতে পারছে না। এন্ড উই অলসো ওয়ান্ট টু বি অ্যাজ অনেস্ট অ্যাজ পসিবল। সো আমরা যত রকম ডকুমেন্ট, এই যে তোমরা আমাকে বললা যে ভাইয়া আপনারা যে রিভ্যালুয়েশনটা করেন, ওই ইভ্যালুয়েশন ডকুমেন্টে যদি আমাদের সাথে শেয়ার করেন ইমেলে, দেন দ্যাট উইল বি হেল্পফুল। দ্যাটস আর গুড ফিডব্যাক। তো এটা আমরা নিয়ে এটার উপর কাজ করি যে হাউ ক্যান উই বিল্ড ইট ইনটু দ্য প্ল্যাটফর্ম, যে যখনই নাকি আমরা আপডেট করবো প্রাইসটা, যখন যখন নাকি সবার কাছে ওই ইমেলটা চলে যায় যে কোন ইভ্যালুয়েশন রিপোর্টের উপর এটা আপডেট করা হচ্ছে। সো উই আর গোয়িং টু ওয়ার্ক অন দ্যাট এন্ড দেন সুন ওটা অটোমেটেড করে ফেলবো, তোমার চাইতেও হবে না আমাদের কাছে, আমি ডিরেক্টলি তোমার ইমেলে পাঠিয়ে দিতে পারবো। মেক সেন্স? জি ভাই, হ্যাঁ ইটস মেক্স। আচ্ছা ভাই, কারেন্টলি তাহলে এখন তো মানে রিসিভ যে মানে 2028 সালে যখন মেচুর হবে ওটা তো ব্যাংক, আমরা যখন পারচেজ করবো এটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলে তখন আপনারা অটোমেটিক্যালি ওখানে ট্রান্সফার করে দেবেন, তাই তো? আর তো কোনো কিছু তো না? হ্যাঁ, যখন নাকি তুমি আমরা বিক্রি বিক্রি করে দেবো, তখন যা রিটার্ন আসবে তখন তোমার ব্যাংক অ্যাকাউন্ট যে অপশন আছে তোমার প্রোফাইলে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার, ওই ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। ওকে ভাই, থ্যাঙ্কস। যদি মাঝখানে বিক্রি করো, ধরো তুমি 28-এর আগে বিক্রি করে দিলা, তোমারটা অন্য কেউ কিনে ফেললো, তখন তোমার নিজে রিকোয়েস্ট করতে হবে টু উইথড্র। মানে ওই ওই টাকাটা তুমি জমি জমার অ্যাকাউন্টে থাকতে পারবে, মানে জমি জমা তোমার দেখবে একটা ওয়ালেট আছে, ওইটাতে তুমি চাইলে পরে অন্য জমি বা এই একই জমির আবার ফিউচারে কিনতে পারবা। বা হতে পারে তুমি 10টা ইউনিট বেচলা, ওখান থেকে তুমি 12,000 টাকা পাইলা, তুমি চিন্তা করলে আমি 5,000 টাকায় উইথড্র করবো, বাকি 7,000 টাকা রেখে দেবো, বা 7,000 টাকা দিয়ে তো আমি পরে আবার এই জমি কিনতে চাই অন্য একটা। So তখন তুমি 5,000 টাকা উইথড্র রিকোয়েস্ট করতে হবে, তখন তুমি উইথড্র রিকোয়েস্ট করলে পরে তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে ওই ব্যাংক অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করে দিবে। হ্যাঁ ভাই, আপনার ইয়ার মধ্যে সেশনটার মধ্যে সেকেন্ডারি মার্কেট প্লেস সম্পর্কে একটু মানে হয়তো স্কিপ খেয়াল ছিল না, একটু সেকেন্ডারি মার্কেট প্লেস সম্পর্কে একটু মানে বলেন। বেসিক্যালি যে আইডিয়া বলছিলাম, মানে আলটিমেটলি সেকেন্ডারি মার্কেট ইজ আ কনসেপ্ট, যে তুমি যখন নাকি বলবা যে আই ওয়ান্ট টু সেল মাই জমি, তুমি জাস্ট ওখানে সেল বাটন আছে, যখন তুমি কিনবা দেখবা তোমার পোর্টফোলিওতে সেল একটা বাটন থাকে, হুম, ক্লিক করে তুমি জাস্ট চুজ করবা যে ধরো তোমার পোর্টফোলিওতে 12টা ইউনিট আছে কিনা, তুমি কটা ইউনিট বেচতে চাও। তুমি হুম, বললা 4টা ইউনিট বেচতে চাই, তখন ইউ সিলেক্ট 4টা ইউনিট এন্ড দেন সে সেল।
যখন তুমি এটা সেলের জন্য লিস্ট করবা তখন কিন্তু ওইটা হচ্ছে আমাদের ওই যে বললাম যে যখন আমরা ইভেন যখন রান আউট হয়ে যাবে, ধরো যে জমির সব ইউনিট বিক্রি হয়ে গেছে, তখন আবার দেখাবে 4টা ইউনিট চলে আসছে, বা এখন যখন তুমি করবা তখনও 4টা ইউনিট দেখা যাবে অ্যাডিশনাল চলে আসে ওখানে। এই সামিয়া তোমাকে দেখাচ্ছে যে এখানে দেখো হ্যাঁ সেল হ্যাঁ। একটা বাটন আছে, যে বাই মোর আর সেল ইনভেস্টেড প্রপার্টিজ এর মধ্যে। তো এটা তো এখানে হ্যাঁ, এটা তো ইমিডিয়েটলি তার হবে না, তাই না? এমন তো না যে জমি জমা আমার থেকে কিনে নিচ্ছে, এটা যখন আরেকটা আমার মতো ইউজার কিনবে তখন কি আমি ওই রাইট অ্যামাউন্টটা আমার ওয়ালেট আসবে, তাই না? রাইট অ্যাবসলুটলি। কিন্তু ওকে। এখন যে আমরা ডেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমি আজ পর্যন্ত কোনো ইউজারকে দেখি নাই যে বিক্রি করছে আর তার 2 দিনের বেশি লাগছে বিক্রি করতে। Because আমাদের তো প্রতিদিনই হতে থাকে কেনা, আর আমরা হচ্ছে সেকেন্ডারি মার্কেট, মানে অন্য ইউজারদের ইউনিট আগে বিক্রি করি। যদি অন্য কোনো ইউজারের ইউনিট না থাকে ফর সেল, তখনই জমি জমার নিজের ইউনিট গুলা বিক্রি হয়। বুঝতে পারছো? তো যেহেতু অন্য ইউজারদের ইউনিট আচ্ছা প্রায়োরিটাইজ করা হয়, এখন এমন কখনো হয় নাই যে 2 দিনের বেশি কারোটা সেকেন্ডারি মার্কেটে ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। নো থ্যাংক ইউ সো প্রবলেম, মাচ। নো ওয়ারিজ। ওকে, তাহলে যদি I হুম just want to কোশ্চেন announce two আসলে তাহলে things সামনে just. একটা। হ্যাঁ, সো বেসিক্যালি এখানে যারা আছেন সবাইকে বলে দিই যে ফার্স্ট টাইম ইনভেস্ট করতে গেলে ইউ ক্যান ইউজ দ্য কুপন কোড JJ ফার্স্ট, ইউ আর গোনা গেট আ ডিসকাউন্ট ফর দ্যাট। আর বাল্কে যদি কেউ ইনভেস্ট করতে চান, যে 20টা ইউনিট একবারে কিনবেন অথবা 50টা ইউনিট একবারে অথবা 100টা ইউনিট, we have 1% discount on buying 20 or more units, 1.5% discount on buying 50 or more units, আর 100টার জন্য হচ্ছে 2% ডিসকাউন্ট। সো এই কুপন কোড গুলা 10th সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে। সো যদি কেউ ট্রাই আউট করতে চান, ইউ ক্যান অলসো ইউজ লাইক JJ ফার্স্ট অ্যান্ড এনি অফ দিস কুপনস টুগেদার। সো ইয়া। সামিয়া, তুমি হ্যাঁ এক কাজ করবা, যারা যারা জয়েন করেছিল বা ইভেন যারা রেজিস্টার করেছিল সবাইকে ইমেলে ইনফরমেশনটা দিয়ে হ্যাঁ দিও। হ্যাঁ, অফ কোর্স আমি অ্যাভেলেবল এটা আছে এটা। ইমেলে। ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ ইট মোস্টলি ফ্রম আওয়ার সাইড। যদি আর কোনো কোয়েশ্চেন্স না থাকে তো থ্যাংক ইউ সো মাচ অ্যাটেন্ড করার জন্য।